লাইভটা একটু শেয়ার করে দেন সবাই, ফেসবুকে গিয়ে লাইভ একটু শেয়ার করে দেন সবাই। ওকে, লাইভে যারা যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কনফার্ম করেন। আজকে যারা যুক্ত হয়েছেন গতকালের ক্লাসটা সবাই করছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এ টু জেড করছেন সবাই? কে কে এ টু জেড করছেন? বাকিরা আপনারা করেন নাই? ভাইয়া শর্টগুলো করছি, ব্লকের মধ্যে 2টা করছি। কারা কারা একেবারেই করেন নাই? ভাইয়া শর্টগুলো দেখছিলাম, এগুলো কবে দেখবেন আপনারা? পরীক্ষার আগের দিন? ভাইয়া আগে পড়ছি কিন্তু এখন ক্লাসের পরে আর দেখছি না। অ্যাট লিস্ট এখন তো রেগুলার পড়া উচিত, যেভাবেই হোক একটু কষ্ট করে হলেও অ্যাট লিস্ট এখন পড়া উচিত। যদি এখন পড়েন তাহলে আপনার প্যারাটা কম হবে। এই প্যারা নাই আপু আছে এখানে? জি ভাইয়া। কি খবর আপনার? প্যারা আছে আপনার এখনো নাকি নাই? আছে ভাইয়া। কি অবস্থা আপনাদের কোন দেখি? এমনি করলে হবে? এমনি পড়াশোনা করলে হবে? রেগুলার পড়তেছেন না, যা পড়ানো হচ্ছে তা পড়তেছেন না। অলরেডি ক্রিটিসিজম শেষ, সরি লিঙ্গুইস্টিক্স শেষ করে দিয়েছেন আমাদের জাহিদ ভাইয়া। লিঙ্গুইস্টিক্স শেষ করছেন আপনারা? সেটাও তো করেন নাই। এই যে এখন যে গ্যাপগুলো হচ্ছে এই গ্যাপগুলো ফিল আপ করবেন কেমনে? পরীক্ষার আগের দিন? যা কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। অ্যাট লিস্ট কষ্ট করে হলেও 2টা ঘন্টার ক্লাসটা করা উচিত। 2টা ঘন্টা, বেশি সময় না। আপনারা তো ক্লাসেও থাকেন না ঠিক মতো, দেখা যাবে শেষ পর্যন্ত ক্লাসে নাই পোলাপাইন। কেন এরকমটা কেন? এরকমটা হলে তো হবে না। মানে এই ক্লাসগুলোর কিন্তু আমাদের প্রয়োজন নাই। আমরা চাইলে এই ক্লাসগুলো স্কিপ করতে পারি। আমরা যারা ক্লাস নেই 3জন ভাইয়া, এই 3জন ভাইয়া চাইলে এই ক্লাসগুলো স্কিপ করতে পারে। বুঝতে পারছেন? যদি চাই আমরা স্কিপ করতে পারি ক্লাসগুলো। এই ক্লাসগুলো দরকার নেই। তাদের তো পেইড কোর্সে, আমাদের যে পেইড কোর্স চলতেছে চলমান রয়েছে, এখানে তো ক্লাসগুলো হয়ে গেছে। আমরা স্কিপ করতে পারি কিন্তু স্কিপ করতেছি না কেন? আপনাদের জন্য। আমি আপনাদেরকে নিয়ে ভাববো, আপনারা নিজেদেরকে নিয়ে ভাববেন না, তাহলে কেমনে হবে? ভাবা উচিত না? এত সহজ? এত সহজ না তো ভাই, করতে তো হবে।
গা ছেড়ে দেওয়া তো যাবে না, কারণ সামনে এক্সাম, আপনাদের সামনে আবার ঈদ আছে। ঈদের জন্য আবার চিল মিল করবেন, আত্মীয় স্বজনের বাসায় যাবেন, এই যাবেন সেখানে যাবেন, পরে টাইম পাবেন না। তাহলে এই যে আপনি ঈদের মধ্যে আনন্দ ফুর্তি করবেন, সেখানেও আপনার কয়েকদিন লস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি কাভার করবেন কোন সময়ে, কখন কাভার করবেন, এটার কোনো সদুত্তর আছে আপনাদের কাছে? আসলে সম্ভব হবে? আপনি থিঙ্ক করেন তো একটু, আসলে সম্ভব হবে, কাভার করা পসিবল হবে? যদি আমি ডেইলি কাভার করতে না পারি, পরবর্তীতে কাভার করার সময় আছে আমার, না ভাইয়া। তাহলে সেক্ষেত্রে না ভাই। ভাবতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, অ্যাটলিস্ট একটু ভাবতে হবে নিজেদের নিয়ে। আপ্রাণ চেষ্টা আসসালামু করতেছি। আলাইকুম ভাইয়া। আমি আপনার এই ব্যাচে নতুন, কিন্তু আগে এগুলো পড়ছি তেমন একটা বুঝি না, কিন্তু কালকে আপনার ক্লাসটার পরে অনেকটা ইজি হয়েছে, বুঝতে পারছি। ব্রড গুলা শেষ করছি, কিন্তু শর্ট গুলা শেষ করতে পারি নাই। ব্রড গুলো যদি শেষ করেন আপনি ভালো মতো, শর্ট গুলো আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। শর্ট গুলো যদি আপনি ভালো মতো শেষ করেন, ব্রড গুলো আপনার ইজিলি হয়ে যাবে। দেখা যাবে ওই ভাইয়া সেম। আপনার কথা শোনা যায় না। ভাইয়া কথা বলতে যাচ্ছে না। মিউট হয়ে গেছেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ব্রড গুলো যদি আপনি শেষ করেন, শর্ট গুলো আপনার শেষ হয়ে যাবে। কারণ ওই সেম থিংস বা সেম জিনিসগুলো কিন্তু ব্রড শর্ট মিলাই আছে। আপনারা যাদের পড়াইছি আমি গতকালকে, যারা ক্লাসটা করছেন এ টু জেড, তারা হয়তো বুঝতে পারছেন যে ওই জিনিসগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। ইভেন আমার মনে হয় না এনি কাইন্ড অফ কোশ্চেন, যে কোনো এই পয়েন্টস এর যে কোনো কোশ্চেন আসলে আপনি ওভারকাম করতে পারবেন, অ্যানসার করতে পারবেন। হ্যাঁ, এই ভাই জি ভাইয়া। এই প্রশ্নের মধ্যে আমি এই বিষয়গুলো ইনক্লুড করে দিতে পারবো, এমন ভাবে পড়ানো হয়েছে। প্রত্যেকটা টপিক ওভাবে পড়ানো হচ্ছে। সুতরাং এখন যদি আপনি না পড়েন, একটু যদি না পড়েন, তাহলে আমাদের কিছু করার নেই। আমরা চাচ্ছি আপনারা ভালো রেজাল্ট করেন, সিরিয়াসলি। না হলে আমরা এই ক্লাসগুলো নিতাম না আপনাদের। কেন নিচ্ছি? ভালো রেজাল্ট করেন, ভালোভাবে একটু পড়েন, সময় দেন একটু। কারণ দেখেন ঈদের মধ্যে আপনি সময় দিতে পারবেন না। এই দেখবেন মাঝে মাঝে ঈদের মধ্যে শপিং করতে যাবেন, সেদিন পুরোটাই চলে যাবে। এই একটা ড্রেস কিনছেন, এই ড্রেসটা আপনার বান্ধবীকে বন্ধুকে পাঠাচ্ছেন, এই সেই, দোস্ত এটা কিনছি কেমন হয়েছে দেখতো বলতো, এগুলো করতে করতে চলে যাবে বেশ কয়েকদিন। সুতরাং এখন যতটুকু সময় পাচ্ছেন এটাকে তো একটু কাজে লাগাইতে হবে। এর থেকে বেশি কিছু বলার বা কিভাবে ভাই বলতে হয় আমার জানা নাই। ভাই জি। আমি তো এর আগেও তো আমি শর্ট প্রশ্নগুলো পড়ছি। শর্ট প্রশ্নগুলো গতকালকে পড়ার পরে আমারও ক্লিয়ার হয়ে গেছে। খালি ব্রড প্রশ্নগুলো একটু মানে চোখ এক এক পলকে দেখছি জাস্ট। আর ক্লাসগুলো ফলো করছি খুব ভালো মতো। গুড। এতে করে আপনার অভিমত কি? ভাই অভিমত আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার এখন আরেকটু পড়লে আরো ভালো মতো ঝাড়াই হবে বিষয়টা। এখানে আমাদের প্রিপারেশন ব্যাচের বাইরে কে কে আছেন? ক্লাস করছেন গতকাল? জি ভাইয়া। জি ভাইয়া, কালকে ক্লাস করছি। মানে আপনি প্রিপারেশন ব্যাচের বাইরে? জি ভাইয়া। ক্লাস করে কি মনে হয়েছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে হয়েছে, মানে আগের তুলনায় অনেকটা ইজি হয়েছে, এখন বুঝতে অনেকটা ইজি লাগে। আপনি কি উপকৃত হয়েছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে তো আপনাদের এটা একটু করণীয়। আসলে একটা জায়গা থেকে আমি যখন উপকৃত হব, জানানো উচিত। আসলে ক্লাসটা আমার ভালো লাগছে, সেক্ষেত্রে আপনাদের জানানো উচিত ছিল যে আসলে। গতকালকে ভাই ফেসবুকে পড়ছিলাম, মানে আজকে লিঙ্কটা পাইলাম, সেজন্য আজকে সরাসরি যুক্ত হইতে পারছি। ওকে, বেশি কথা না বলি, আপনাদের কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে। যাক, নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে, নিজের ভালো না বুঝলে আমি আপনার ভালোটা বুঝে দিতে পারবো না। আমার জাস্ট একটু বলার দরকার আপনাদের, অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে, অ্যাজ এ ভাই হিসেবে, যে এইভাবে করা উচিত, এই কাজগুলো করা উচিত। জাস্ট মনে করে দিতে পারবো আমি, বা বুঝাই দিতে পারবো এটা করলে আপনার কি লাভ হবে, এটা করলে আপনার কি লাভ হবে, কিন্তু আমি আপনাকে পড়াই দিতে পারবো না। বাকিটা আপনার ইচ্ছা। ওকে ফাইন। তো আজকে মূলত আমরা আলোচনা করব অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, যেটা মূলত স্যার ফিলিপ সিডনি লিখেছেন। কে লিখেছেন? অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, স্যার ফিলিপ সিডনি। এখানে বেশ কয়েকটা আচ্ছা, প্রশ্ন রয়েছে। যদি বই থাকে, বইয়ের 4 নম্বর যে শর্ট কোশ্চেনটা রয়েছে, যে 12 নম্বর কোশ্চেন। কত নম্বর কোশ্চেন? 12 নাম্বার।
কারণ 11 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা পড়ছি। 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে শর্ট কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা কি আছে কেউ একজন বলেন আমাকে। Why Why did Sydney write an apology for poetry? তাহলে এখানে মূলত why did Sydney write an apology for poetry, এই an apology for poetry কে লিখেছে? স্যার ফিলিপ সিডনি লিখেছে। তিনি মূলত কেন লিখেছেন, প্রশ্নটা হচ্ছে এটা। তিনি মূলত এই an apology for poetry কেন লিখেছেন? তাহলে তিনি মূলত আমরা জানি সবাই যে কেন লিখেছেন তিনি, কারণটা কি কে বলেন তো একজন। স্টিফেন ঘর্ষণের মতের বিরোধিতা করে এটা লিখেছেন। তিনি যে বলেছিলেন যে পোয়েট্রি হচ্ছে ইউজলেস। ওকে গুড। স্টিফেন গোর্সন নামের একজন ব্যক্তি রয়েছে, যিনি একজন ড্রামাটিস্ট, তিনি পিউরিটান, তাই না? তিনি মূলত এই পোয়েট্রি সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন, পোয়েট্রিকে ক্রিটিসাইজ করছেন। আমরা জানি ক্রিটিসিজম হবে দুই ভাবে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েতে, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েতে। তিনি মূলত এই পোয়েট্রিকে ডিস্ট্রাকটিভ ওয়েতে ধ্বংসাত্মক ভাবে ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন। তো এটার উত্তর প্রদান করতে, এটা পোয়েট্রিকে ডিফেন্স করার জন্য মূলত স্যার ফিলিপ সিডনি এটা লিখেছেন। সহজ উত্তর, আমরা বুঝতে পারছি? সহজ উত্তর। তিনি ডিফেন্স করছেন, কার পক্ষে হয়ে ডিফেন্স করেছেন? পোয়েট্রির পক্ষে হয়ে। তিনি পোয়েট্রি জিনিসটাকে তুলে ধরেছেন এবং যেই অ্যালিগেশন গুলা দিয়েছেন, এই অ্যালিগেশন গুলা কি করছেন? তিনি খন্ডায় দিয়েছেন এবং তিনি বলছেন যে ইনি এই কথাটা বলছেন, এই কথাটা ভিত্তিহীন। কেন ভিত্তিহীন সেটা তিনি ব্যাখ্যা তুলে ধরছেন এখানে সুন্দরভাবে। খুব একটা কঠিন না, খুবই সহজ, জাস্ট একটু শুধু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি হয়ে যাবে। আচ্ছা, ফেসবুক লাইভে যারা আছেন প্লিজ লাইভটাকে শেয়ার করতে সবার মধ্যে ছড়িয়ে দেন। আর অ্যাটলিস্ট যারা মূলত ফ্রি ক্লাসগুলো করতেছেন তাদের তো সবারই উচিত লাইভটা শেয়ার করে দেওয়া। ফ্রিতেই করতে পারতেছেন, আপনারা ফ্রি করতেছেন, অ্যাটলিস্ট এটুকু করা উচিত। ওকে, ফেসবুক লাইভে যারা আছেন যদি কারো কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। ওকে, তাহলে প্রথম যে প্রশ্নটা, যে তিনি মূলত আসলে কেন লিখেছেন এই an apology for poetry, তাহলে why did Sydney written this book, কেন লিখেছেন, বা the attack, আমরা বলতে পারি এটা পয়েন্টটা যদি এরকম করে বলি, the attack on poetry। পোয়েট্রিকে তিনি এখানে কি করছেন? অ্যাটাক করছেন, তাই না? জি ভাইয়া। মূলত এই যে পিউরিটানস, স্পেশালি পিউরিটান, সাম পিপল, কিছু মানুষ পোয়েট্রিকে ক্রিটিসাইজ করছে, তাই না? তিনি মূলত ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছেন যে পোয়েট্রি আসলে তেমন কোনো কিছু না। তার মধ্যে থেকে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্টিফেন গোর্সন। ইনি হচ্ছেন কি? একজন পিউরিটান ড্রামাটিস্ট, তাই না? ইনি একজন ড্রামাটিস্ট। তিনি মূলত এখানে কি তুলে ধরেছেন? যে পোয়েট্রি খুব বাজে, পোয়েট্রি খুব খারাপ, যা তা বলছেন পোয়েট্রি সম্পর্কে। এই কারণে মূলত তিনি এনার কথাগুলা উপর ভিত্তি করে মূলত তিনি লিখেছেন এই an apology for poetry। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল ইন্ট্রোডাকশন, বা এটা আমাদের তুলে ধরতে হবে। দেন তিনি মূলত আসলে অবশ্যই তো ব্যাখ্যা করতে হবে কেন মূলত বিষয়গুলো তুলে ধরছেন তিনি। সিডনিস বিলিভ ইন পোয়েট্রি, সিডনির ভিউটা আসলে কি? সিডনিস বিলিভ, আচ্ছা, বিলিভ ইন পোয়েট্রি। এই যে সিডনির বিশ্বাস কিসের প্রতি? পোয়েট্রির প্রতি তার বিশ্বাস। অর্থাৎ এই যে ক্রিটিসাইজ করছে একজন ক্রিটিক বা ড্রামাটিস্ট, তিনি পিউরিটান, তিনি যে ক্রিটিসাইজ করছেন তার কথার সাথে কি তিনি একমত ছিলেন না ডিসএগ্রি ছিলেন? ডিসএগ্রি। কারণ তিনি এখানে বলছেন তিনি বিশ্বাস করেন পোয়েট্রিটা কি? ভ্যালুয়েবল। পোয়েট্রি হচ্ছে ভ্যালুয়েবল, মূল্যবান, এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কোথায়? সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে কে? পোয়েট্রি। সুন্দর কথা। পোয়েট্রি ইজ নট জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। আসলে পোয়েট্রি কি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য কবিতা লিখে মানুষ? না ভাইয়া। তাহলে কি করে? ইট অলসো
টিচেস, কি বলতে পারি আমরা, গুড লিসন মোরাল লেসন। অথবা মোরাল লিসন, ভালো শিক্ষা দিচ্ছে, আমাদের নৈতিক শিক্ষা প্রদান করতেছে কে? এই পোয়েট্রি। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং জি মানুষের ভাইয়া। মধ্যে এন্টারটেইনমেন্ট যোগাচ্ছেন, মোরাল লিসন প্রদান করতেছেন, গুড লিসন দিচ্ছেন, মানুষজন সেটা এনজয় করতেছে। এবং মানুষ এই পোয়েট্রি পড়ে কি হচ্ছে? ইন্সপায়ার হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। যখন মূলত কোনো সমস্যা হয়, অর্থাৎ খুবই গৃহযুদ্ধ বা ধ্বংসাত্মক কোনো কিছু ঘটনা ঘটে, তখন কিন্তু মানুষজন এই পোয়েট্রি, কবিতা পড়ে, কবিতা পড়েই সময় কাটায়, মুভি দেখে, সিনেমা দেখে, গান শুনে, করে কিনা? নরমালি আপনার লাইফের সাথে রিলেট করেন। আপনার যখন প্রচুর মন খারাপ থাকে আপনি কি করেন? দেখবেন হেডফোন লাগাই গান শুনতেছেন। দিস ইজ অলসো পার্ট অফ পোয়েট্রি, ইজ ইট অর নট? ইয়েস। তাহলে কি পোয়েট্রিটা আমাদের কি একটা কনসোলেশনের জায়গা, তাই নাকি? জি ভাইয়া। তাহলে এটা গেল এই যে পোয়েট্রি, বিলিভ ইন পোয়েট, সিডনিস বিলিভ ইন পোয়েট্রি। দেন সিডনিস ডিফেন্স এগেইনস্ট ক্রিটিসিজম। কিভাবে? সিডনিস ডিফেন্স এগেইনস্ট ক্রিটিসিজম। আচ্ছা, আমি যে এভাবে পড়াচ্ছি এতে করে কি কারো সমস্যা হচ্ছে নাকি ঠিক আছে? আমার মনে হচ্ছে ঠিক আছে ভাইয়া। অন্য ওয়েতে কোনো পড়াইলে কি ভালো হবে এর থেকে? যদি বলতেন। না ভাইয়া, এটাই না ভালো। ভাই, এটা এটাই বুঝতে এটাই ঠিক আছে দাদা। আচ্ছা আচ্ছা, এখানে কি সিডনি ডিফেন্স এগেইনস্ট ক্রিটিসিজম, অর্থাৎ ক্রিটিসাইজ করলো কে? স্টিফেন গোসন, তাই না? কিছু আর্গুমেন্টস জি দিল, কিছু তর্কের মধ্যে জড়াইলো, আর্গুমেন্টস দিল কে? স্টিফেন গোসন। ডিরেক্টলি বললো পোয়েট্রি সম্পর্কে। তাহলে এখানে আমাদের সিডনি কিভাবে রিপ্লাই করছেন? এখানে গোসন মূলত কি বলছেন? যে পোয়েট্রি হচ্ছে কি ওয়েস্ট অফ টাইম। পোয়েট্রি কি ওয়েস্ট অফ টাইম। ওয়েস্ট অফ টাইম মানে কি সময়টাকে অপচয় করা, অর্থাৎ মানুষকে কি করে তুলতেছে? লেজি করে তুলতেছে, অলস করে তুলতেছে, তাই তো? সেটাই তো বোঝা যাচ্ছে নাকি নাকি অন্য কিছু? জি ভাইয়া। এবং তাদেরকে এনকারেজ করতেছে, উৎসাহিত করতেছে ব্যাড বিহেভিয়ার, খারাপ বদ অভ্যাস করার জন্য এনকারেজ করতেছে। এটা বলতেছে আমাদের স্টিফেন গোসন, তাই নয় কি? আমরা যখন ক্লাস করছি এগুলো বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখানে সিডনি বলছেন যে হ্যাঁ, তিনি যে পুরোটাই মিথ্যা কথা বলছেন এমনটা কিন্তু না। তিনি যে পুরোটাই মিথ্যা কথা বলছেন এমনটা কিছু না। অর্থাৎ সমাজের মধ্যে ভালো এবং খারাপ কিন্তু সবাই থাকে, থাকে কি না? নাকি ভালোর মধ্যে ভালোই শুধু? পৃথিবীতে যদি সবকিছুই ভালো থাকতো তাহলে তো কিন্তু না খুব সুন্দর হইতো। কোনো না ভাইয়া, ভালো খারাপ প্রত্যেকটা দুইটাই থাকে, জিনিসেরই ভালো ভালো খারাপ খারাপ দুইটাই দুইটা থাকে ভাই। দিক থাকে। দ্বন্দ্ব থাকতো না। তাহলে এর মধ্যে কি ব্যাড পিপল আছে কিনা, খারাপ মানুষ আছে কিনা? জি ভাইয়া আছে। তাহলে এই যে খারাপ জি ভাইয়া মানুষরা, আছে। এই খারাপ মানুষরা তারা কি করবে? মিসইউজ করবে। স্বাভাবিক। অস্বাভাবিক কি? না না ভাইয়া ভাই, স্বাভাবিক। এই যে খারাপ মানুষরা এটাকে মিসইউজ করতেছে, খারাপ ভাবে ব্যবহার করতেছে, তার মানে কি আমি বলবো পোয়েট্রিটা খারাপ? না না ভাইয়া। ভাই, এটা যার যার দৃষ্টিভঙ্গি ভাই, এটা যার যার দৃষ্টিভঙ্গি, কেউ ভালো চোখে না, কেউ খারাপ চোখে না। দৃষ্টিভঙ্গি। যে এই যে বিষয়টা তিনি সরাসরি আনসার করছেন, উত্তর দিয়েছেন যে আসলে ওয়েস্ট অফ টাইম, মানুষকে খারাপ করে তুলতেছে, এই সেই বলতেছেন স্টিফেন গোসন। তো এখানে তিনি ভেবে রিপ্লাই করতেছেন যে আসলে যে ব্যাড পিপলরা এটাকে মিসইউজ করে, তাই বলে যে পোয়েট্রি খারাপ এটা কিন্তু আমরা বলতে পারি না বা বলা যাবে না। গুড পোয়েট্রি একটা ভালো কবিতা যেটা আমাদেরকে কি একটু আগে বললাম গুড লিসন অথবা মোরাল লিসন আমাদেরকে প্রোভাইড করে, সেখান থেকে আমরা অনেক নৈতিক শিক্ষা পাই, পাই কিনা? এভাবে মূলত তিনি কি করছেন? এই যে ডিফেন্স এগেইনস্ট। দাদা জি বলেন। ওই বলছিলাম যে একটা স্ক্রিনশট নিতাম আর কি, সাইড হইতেন। আচ্ছা, শেষ তো হয়নি, শেষ হোক। হয়ে গেছে। দেখা যাচ্ছে তো এই পর্যন্ত না? জি দাদা জি দেখা ভাই। যাচ্ছে। সিডনিস পারপাস ইন রাইটিং। সিডনিস পারপাস, পারপাস মানে কি?
উদ্দেশ্য উদ্দেশ্য তাহলে এখানে সিডনির যে পারপাস, অর্থাৎ এটা লেখার উদ্দেশ্যটা কি? পোয়েট্রির আমি যদি বলি এইভাবে, পোয়েট্রিস রেপুটেশন, অর্থাৎ এখানে মূলত হি ওয়ান্টেড টু, তিনি কি চেয়েছেন? হি ওয়ান্টেড টু রেস্টোর, পুনরুদ্ধার বা উদ্ধার করতে চেয়েছিলেন কি? পোয়েট্রিস রেপুটেশন, পোয়েট্রিকে এভাবে তুলে ধরছেন তিনি। এবং এখানে তিনি পোয়েট্রির যে ভালো দিকটা রয়েছে, পোয়েট্রি সম্পর্কে যে এভাবে মন্তব্য করা হয়েছে, সেটার কি তার মান সম্মান থেকে শুরু করে তার রেপুটেশনটাকে রেস্টোর, উদ্ধার করার চেষ্টা করছেন বা চেয়েছিলেন তিনি। বোঝা গেছে তার যে পারপাসটা, উদ্দেশ্যটা, সবকিছু কিন্তু ইন্টার রিলেটেড। কিসের সাথে? কেন লিখছেন তিনি, ঠিক আছে? কেন লিখছেন তিনি, সেই বিষয়গুলো তো উঠে আসতেছে, স্টেপ বাই স্টেপ ভাগ করা আছে শুধু। বোঝা গেছে? এবং তিনি এটা প্রমাণ করতে যাচ্ছেন যে পোয়েট্রি আসলে কি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে বেনিফিশিয়াল ফর আস, এটা আমাদের জন্য খুবই ভালো। আমরা কবিতা পড়ে বেনিফিটেড হচ্ছে, এবং কি এটা কি আমাদেরকে শিক্ষা প্রদান করতেছে, আমাদেরকে অনুপ্রাণিত করতেছে, এবং আমাদেরকে এর সাথে কি এন্টারটেইন করতেছে, সব কাজগুলোই একই সাথে করতেছে। তাহলে আমরা এটাকে কোনোভাবে বলতে পারি না যে এটা আসলে খারাপ। এই উদ্দেশ্যে মূলত আমাদের এই স্যার ফিলিপ সিডনি এই পোয়েট্রিটা তিনি পোয়েট্রি লেখার অ্যানাপোলজি ফর পোয়েট্রি লেখার উদ্দেশ্যটা হচ্ছে তার এটা। ক্লিয়ার? কি টিচেস, কি বললাম? টিচেস, ইন্সপায়ার, এন্টারটেইনমেন্ট। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে প্রদান করতেছে কি? পোয়েট্রি। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে তিনি বোঝাতে যাচ্ছেন যে পোয়েট্রি আসলে কি হার্মফুল নাকি হার্মফুল নয়? হার্মফুল নয়। তাহলে পোয়েট্রিটা আসলে হার্মফুল নয়, এবং এটা হচ্ছে সমাজকে সমৃদ্ধ করতেছে, সমাজকে সমৃদ্ধ করে, সমাজের মানুষের মধ্যে নৈতিক শিক্ষা প্রদান করতেছে, সমাজের মানুষকে অনুপ্রাণিত কয়। কথা শোনা যায় না? জি ভাইয়া, এখন শুনতেছি। জি ভাইয়া। ঠিকই তো আছে। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের 12 নম্বর কোশ্চেনটা। 13 নম্বর কোশ্চেন কি আছে? What is the rule of verse or rhyme in poetry? একজন বলেন। What is the rule of verse or rhyme in poetry? রোল বলতে আসলে কি বুঝি আমরা? ভূমিকা আসলে পোয়েট্রির কি ভূমিকা, কি এই যে কিসের ভূমিকা? রাইম, Verse of rhyming. কবিতার মধ্যে যে রাইমিং রয়েছে বা রাইম রয়েছে, সেটার যে ভূমিকা, আসলে কি ভূমিকাটা, সেটা এখানে বলছেন। আচ্ছা, দেখি আমরা। পিপল ক্রিটিসাইজড রাইম। আচ্ছা, এটা জেডও হয়, এসও হয়, RHYME। তাহলে মানুষ এখানে কি করতেছে? রাইমটাকে ক্রিটিসাইজ করতেছে। মেনি পিপল ডিড নট লাইক রাইম ইন পোয়েট্রি। অনেক মানুষ এটা চায় না যে আসলে কবিতার মধ্যে রাইম ব্যবহার করা হোক। রাইম তো আমরা বুঝি না, নাকি বুঝি না? জি ভাইয়া, বুঝি। ছন্দ। এখন অনেকে বিশ্বাস করতেছে যে আসলে যে রিয়েল পোয়েট্রি শুড নট ডিপেন্ড অন রাইম, যে প্রকৃত যে কবিতাগুলো রয়েছে এটা আসলে ডিপেন্ড করে না, রাইমের উপর ডিপেন্ড করে না। এটা বলছে, অনেকে বলতেছে। প্রথমত আমরা কি লিখছি? পিপল ক্রিটিসাইজ রাইম, অর্থাৎ আমাদেরকে মানুষজন এটাকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে রাইমকে, যে রাইমের কোনো প্রয়োজন নাই, রাইম
প্রকৃত যে কবিতাগুলো সেই কবিতার মধ্যে রাইম ব্যবহার না করলেও চলে, এই বিষয়গুলো আছে এখানে। এখন তাহলে আমাদের মানুষ বললো এটা, তাহলে এখন আমাদের সিডনিজ ভিউ আমরা পাবো কিনা এখানে? সিডনিজ ভিউ, সিডনিজ ভিউ অন রাইম। এখন সিডনির কথা কি, রাইমটা আসলে মূলত কি? এখন যারা কথা বলছে, যারা বলতেছে, যে ব্যক্তিরা বলতেছে, তাদের সাথে কি এগ্রি না ডিসএগ্রি? না ভাই, Disagree. necessary for poetry. অর্থাৎ তিনিও বলতেছেন যে রাইম ইজ নট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ পোয়েট্রি, যে রাইমটা যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তা কিন্তু নয়। যে একজন মূলত তিনি এটা ব্যাখ্যা করতেছেন, এ পারসন ক্যান বি পোয়েট উইদাউট ইউজিং রাইম। এ পারসন, একজন ব্যক্তি, ক্যান বি আ পোয়েট উইদাউট ইউজিং রাইম, অর্থাৎ একজন কবি হতে পারবে সে, রাইম ব্যবহার না করেও সে একজন কবি হতে পারবে। জাস্ট আ সেকেন্ড। ওকে, যে মূলত ধরেন তিনি বুঝাতে চাচ্ছেন এটা, যে আমাদের সিডনিজ ভিউ যেটা, আসলে এই যে রাইম রয়েছে, রাইমটা যে গুরুত্বপূর্ণ, ইটস নট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ইটস নট, রাইম ইজ নট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ পোয়েট্রি। তিনি বলতেছেন এই কথাটা। এখন আরো তিনি এক্সপ্লেইন করতেছেন, একজন ব্যক্তি, একজন কবি হইতে পারবে যে সে উইদাউট ইউজিং রাইম, যে রাইম ব্যবহার না করেও সে কবি হতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি শুধু রাইম ব্যবহার করলেন, রাইম ব্যবহার করলে কি আপনি কবি হতে পারবেন? বা রাইম করতে পারলেন তার মানে কি আপনি কবি হবেন? এরকমটা তিনি বলতেছেন না, যে আপনি রাইম ইউজ করলেন, রাইম ইউজ করলে যে আপনি কবি হবেন এমনটা বিষয়টা কিন্তু নয়। ক্লিয়ার? কবি ভাষার রাইম ইউজ করতে এখন রাইমের যে গুরুত্ব রয়েছে, রাইমটা আসলে কি কাজ করে, যে দ্য বিউটি অফ রাইম, দ্য বিউটি অফ রাইম, রাইমের যে বিউটি রয়েছে, এই রাইমটা মূলত কি, সাউন্ড যে রয়েছে, ছন্দটা রয়েছে, এটা শুনতে আমাদের কি লাগে? ভালো লাগে। অর্থাৎ আমি যখন এখন নরমালি কথা বলতেছি, আমি যখন ছন্দের মাধ্যমে কথা বলবো, অর্থাৎ আমার যেখানে শেষ হবে, একটা বাক্য বলা শেষ হবে, তার পরের যে বাক্যটা রয়েছে সেখানে গিয়ে যদি শেষ হয়, সেম সাউন্ড আসে, তাহলে সেটা কিন্তু আপনাদের কাছে শুনতে ভালো লাগবে, তাই নয় কি? জি ভাইয়া। এই বিষয়টাই যখন এটা সাউন্ডটা খুব সুন্দর করবে আপনাকে, এবং আপনার ইন্টারেস্ট জায়গায় রাখবে, বা ইন্টারেস্ট আপনার ধরে রাখবে, এবং এই যে শব্দগুলো আপনি চয়ন করবেন, যে ডিকশনের যে ব্যাপারটা রয়েছে, এটা আপনাকে খুব কেয়ারফুলি এটাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। বোঝা গেছে? এটার ফলে যেটা হবে, এই রাইমিং এর ফলে যেটা হবে, পোয়েট্রিটাকে আরো বেশি এনজয়েবল করে তুলবে আপনার জন্য, বা আপনার কাছে অনেকটা এনজয়, আপনি অনেক আনন্দ উপভোগ করবেন এখান থেকে, যখন রাইমিংটা হবে ভালো করে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, রাইম হেল্পস ইন লার্নিং। কিভাবে হেল্পস করে? আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি, আমার কথাগুলো আপনাদের বেশি মনে আছে না? গানের যে লাইনগুলো রয়েছে সেগুলো বেশি মনে থাকে? ভাই গানের গুলো বেশি মনে থাকে। গানের যে লাইনগুলো রয়েছে সেটা মনে থাকে? বলেন তো। ছন্দ আকার থাকে, ছন্দ আকার থাকে সুরটা। এই যে ব্যাপারটা রয়েছে, এটাই হচ্ছে মূলত কি ডিফারেন্সটা। আমি নরমালি কথা বলতেছি রাইমের, আমি রাইমিং করে কথা বলতেছি না, আমি নরমালি কথা বলতেছি। এটা আপনাদের বেশি মাথায় থাকবে না। এই গানের যে কলিগুলো রয়েছে, গানের যে কথাগুলো রয়েছে, সেগুলো আপনার কাছে বেশি মনে থাকে, অর্থাৎ ইজিয়ার হয়, রিমেম্বার, মনে রাখতে, স্মরণ রাখার জন্য ইজি হয়, মানুষজন সহজে মনে রাখতে পারে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটার কারণে সেটা আপনার থেকে অনেক সুন্দর সুন্দর লাইন রয়েছে, কবিতা লাইন। অনেকে যারা বই পড়েন, কবিতার বই পড়েন, দেখবেন তারা কিছু এমন কিছু কবিতার লাইন রয়েছে, তারা সেটা মুখস্থ করে রেখেছেন, তারা সেটাকে মার্ক করে রেখেছেন, যে লাইনটা আপনার জীবনের কথা বলে দিচ্ছে, যে লাইনটা আপনার অনুভূতির কথা বলে দিচ্ছে, যে লাইনটা আপনার আবেগের কথা বলে দিচ্ছে। এই যে বিষয়টা রয়েছে, আছে কিনা এরকম? বলেন। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারতেছি কিনা, জানতে পারতেছি কিনা?
জি ভাই। জি ভাইয়া এটাই বুঝাতে যাচ্ছি। এই প্রশ্নটা আমাদের এভাবেই তুলে ধরতে হবে। ক্লিয়ার? অর্থাৎ এই রাইমটা ভেরি জি ভাইয়া ইউজফুল, আমাদের পোয়েট্রির মধ্যে ভেরি ইউজফুল। এটা পোয়েট্রিটাকে আরো বেটার করে তোলে। পোয়েট্রি মেক্স বেটার। এই 13 নম্বর কোশ্চেন এটা ছিল। 14 নম্বর কি আছে প্রশ্ন? একজন what is What Sydney's is the Sydney's What is the Sydney's assessment of English poetry of his time? অ্যাসেসমেন্ট মানে কি বলেন? তাহলে অ্যাসেসমেন্ট বিষয়টা আমাদের জানতে হবে না? মূল্যায়ন। মূল্যায়ন অ্যাসেসমেন্ট মানে কি? মূল্যায়ন। মূল্যায়ন তাহলে এখানে কি বলতেছে প্রশ্নটা? যে হোয়াট ইজ সিডনিস অ্যাসেসমেন্ট অফ ইংলিশ পোয়েট্রি অফ হিজ টাইম, তার সময়ে যে ইংলিশ পোয়েট্রির অবস্থাটা কেমন ছিল সেটাকে মূল্যায়ন করার কথা বলছে। তাই তো? প্রশ্ন বুঝতে পারছি আমরা? জি জি ভাইয়া। ভাইয়া। মূলত এখানে তার সময়ে যে পোয়েটরা ছিল তাদেরকে নিয়ে তিনি হ্যাপি ছিলেন না, অর্থাৎ ইংলিশ যে পোয়েট্রি ছিল ইংলিশ পোয়েট্রি নিয়ে তিনি হ্যাপি ছিলেন না। কেন হ্যাপি ছিলেন না সেটা বলতেছি। তাহলে সিডনি ওয়াজ নট হ্যাপি, সিডনি ওয়াজ নট হ্যাপি উইথ ইংলিশ পোয়েট্রি, উইথ ইংলিশ পোয়েট্রি। কি কারণে? এটা নিয়ে তিনি খুব বেশি ভাবেন নাই। কি কারণে ভাবেন নাই? তিনি মূলত পোয়েটদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, পোয়েটদের মধ্যে ট্যালেন্ট রয়েছে কিন্তু সেটা তারা কাজে লাগাইতে পারতেছে না, এই জন্য তিনি এটাতে হ্যাপি ছিলেন না। পোয়েটদের মধ্যে ট্যালেন্ট ছিল, বুঝতে পারছেন? পোয়েটস হ্যাড ট্যালেন্ট বাট ওয়ার নট ইউজিং ভেরি ওয়েল, ভালোভাবে তারা এটাকে ব্যবহার করতে পারেনি। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে এ কারণে তিনি হ্যাপি ছিলেন না। আরেকটা বিষয় ছিল যে পোয়েট আর কপিং আদার্স, পোয়েটস ওয়ার কপিং আদার্স, অর্থাৎ কবি যারা রয়েছে কবিরা মূলত অন্যদের থেকে কি করতেছে? কপি করতেছে। যেটা মূলত কি ইটালিয়ান পোয়েট্রি, এটাকে কি করতেছে? কপি করতেছে। অন্যান্য যে সাহিত্যগুলো রয়েছে সেগুলো থেকে তারা কপি করতেছে। অর্থাৎ তাদের মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি সেটাকে তারা প্রকাশ করতে একটু কম পারতেছে, এরা শুধু কপি করার চিন্তায় আছে। বুঝতে পারছি আমি? জি ভাই, সৃজনশীলতার অভাব। সৃজনশীলতার অভাব ছিল এবং তারা সব থেকে বেশি প্রাধান্য দিত কোনটাকে? Classical learning. ফ্যান্সি ওয়ার্ড, এমন ওয়ার্ড গুলো ইউজ করতো যেটা মানুষের কাছে বোধগম্য কম হতো, মানুষজন বুঝতে কম পারতো, অর্থাৎ কঠিন ভাবে উপস্থাপন করার চেষ্টা করতো। মানে তারা কঠিন করে তুলেছে আর কি, সেটা বুঝতে পারছেন? যে এমন ভাবে তুলে ধরতেছে, ফ্যান্সি ওয়ার্ড ইউজ করতেছে, তাদের স্টাইলটা কি, স্টাইলটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, অর্থটা পরে তাদের স্টাইলটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, ফ্যান্সি ওয়ার্ড গুলা অর্থাৎ কঠিন কঠিন যে ওয়ার্ড গুলা রয়েছে সেগুলাকে প্রাধান্য দিচ্ছে, যে মানুষের কাছে যে পৌঁছে যাবে সহজ ভাবে এই কাজটা করতেছে না, সহজে যে মানুষ বুঝতে পারবে এই কাজটা করতেছে না। এই কারণে তিনি মূলত হ্যাপি ছিলেন না। ক্লিয়ার? জি ভাইয়া, মানে অডিয়েন্সে দাঁত ভেঙে যায় এই অবস্থা আর কি। তাদের যে অবস্থা ছিল অডিয়েন্সে দাঁত ভেঙে যায় এই অবস্থা। হ্যাঁ। তাহলে পোয়েট্রি কি উচিত? পোয়েট্রি শুড টিচ অ্যান্ড ইন্সপায়ার, অর্থাৎ পোয়েট্রি উচিত কি? মানুষকে শিক্ষা দেওয়া, মানুষ যেন সেখান থেকে শিখতে পারে এবং তাদেরকে অনুপ্রাণিত করতে পারে। অর্থাৎ সিডনি এখানে বিশ্বাস করে, সিডনি বিলিভড পোয়েট্রি's real purpose is to teach and inspire people। অর্থাৎ কি বলতেছে? যে তিনি যেন রিয়েল পারপাস যেটা রয়েছে, যে পোয়েট্রির যে রিয়েল পারপাস রয়েছে, প্রকৃত যে উদ্দেশ্য রয়েছে, সেটা মানুষকে টু টিচ অ্যান্ড ইন্সপায়ার কি পিপল, টু টিচ অ্যান্ড ইন্সপায়ার পিপল, মানুষকে শিক্ষা দেওয়া এবং কি অনুপ্রাণিত করা এবং এই যে কবিরা যারা কবি ছিল এরা এটা মূলত ভুলে গেছে, ফরগেটিং দ্যাট, তারা এটা ভুলে গেছে। এই ভুলে যাওয়ার কারণে মূলত তিনি এসব কবিদেরকে ক্রিটিসাইজ করছেন।
বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। এবং গুরুত্বপূর্ণ আরেকটা থিং, ড্রামা নিয়েও তিনি কথা বলছেন, তাই না? মিক্সিং কমেডি অ্যান্ড ট্র্যাজেডি। ট্র্যাজেডি। অর্থাৎ আমরা ড্রামা নিয়েও তিনি কথা বলছেন, যে একটা ড্রামার মধ্যে তিনি বলছেন এর পক্ষে ছিল যে আসলে এই এই জিনিসটা আমরা কিন্তু বলছি, এই যে কমেডি আর ট্র্যাজেডি, এটাকে কি বলা হচ্ছে? ট্র্যাজিকমেডি। ট্রাজিকমেডি কখন বলা হয়? মূলত একই একটা প্লের মধ্যে যদি ট্রাজিক এলিমেন্ট এবং কমিক এলিমেন্ট একই সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ট্রাজিকমেডি। তো ঠিক এরকম বিষয়টা, যে তখনকার যে ড্রামাটিস্টরা রয়েছে তারা মূলত কি করতো? ট্র্যাজেডি আর ট্রাজিক কমেডি মিক্স এলিমেন্ট আর করে কমিক দিয়েছে। এলিমেন্ট দুটাকে একসাথে মিক্স করতো, বুঝতে পারছেন? এবং দেখা গেছে কবিতার মধ্যেও তারা দুইটা জিনিস সেম জিনিসটাকে অ্যাড করতেছে। এই কারণে মূলত তিনি এই যে খুশি ছিলেন না। অর্থাৎ এই যে প্রথম যে আমি লিখছি লাইনটা, সিডনি ওয়াজ নট হ্যাপি উইথ ইংলিশ পোয়েট্রি, বুঝতে পারছেন? এই কারণে ভাইয়া একটা প্রশ্ন, হ্যাঁ শিওর। ভাইয়া এখানে কমেডি এবং ট্র্যাজেডি যে একসাথে লেখা হতো, এটার সাথে তিনি একমত ছিলেন না? না না, একমত ছিলেন না, এটাকে ক্রিটিসাইজ করছেন তিনি। জি ভাইয়া, এটা ডাউট ছিল। ওকে, আচ্ছা। এক্সাম্পল হিসেবে তিনি দিয়েছেন এখানে অ্যানশিয়েন্ট পোয়েটস। অ্যানশিয়েন্ট পোয়েটস ওয়ার বেটার এক্সাম্পল। অর্থাৎ অ্যানশিয়েন্ট পোয়েট বলতে কাদেরকে? এই যে গ্রিক এন্ড রোমান পোয়েটরা ছিল, গ্রিক এবং রোমান পোয়েট, অর্থাৎ অ্যানশিয়েন্ট পোয়েট যারা, যাদেরকে বল অ্যানশিয়েন্ট বলতে আসলে প্রাচীন লেখকদের বলতে আসলে কাদেরকে বোঝাচ্ছে? এই গ্রিক এবং রোমান পোয়েটদের বলতেন। গ্রিক এন্ড রোমান। রোমান পোয়েটদেরকে বোঝাচ্ছে, এরা হচ্ছে অ্যানশিয়েন্ট পোয়েট। এই গ্রিক রোমান পোয়েটরা মূলত, গ্রিক পোয়েটরা রোমান পোয়েটরা মূলত তাদের পোয়েট্রির মধ্যে এই জিনিসটাকে ব্যালেন্স করতে পারতো। তারা খুব সুন্দরভাবে এটাকে কি করতে পারতো? ব্যালেন্স করতে পারতো, ভারসাম্যটা বজায় রাখতে পারতো। কারা পারতো? অ্যানশিয়েন্ট এ কারণে তিনি বলতেছেন যে এই যে অ্যানশিয়েন্ট গ্রিক পোয়েটরা ব্যালেন্স করতে পারতো খুব সুন্দরভাবে, এদের থেকে আমাদের কি করা উচিত? শিক্ষা নেওয়া উচিত, এদের থেকে শেখা উচিত, বুঝতে পারছেন? জি ভাইয়া। এন্ড ফাইনালি তিনি যে মন্তব্য করেন যে আসলে আমাদের কি করতে হবে, ভাবতেছে তিনি ভাবেন যে ইংলিশ পোয়েট্রি শুড কি কুড ইমপ্রুভ, আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, উন্নতি করতে হবে। অর্থাৎ এই যে মূল্যায়ন সম্পর্কে বলছেন তিনি, যে মূল্যায়ন নিয়ে, ইংলিশ পোয়েট্রি মূল্যায়ন নিয়ে তিনি খুব একটা খুশি ছিলেন না। কি কি সমস্যাগুলো দেখাইলাম, এবং তিনি বলতেছেন এদের মতো এরা যে এই যে অ্যানশিয়েন্ট গ্রিক এন্ড রোমান পোয়েটরা রয়েছে তারা খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারতো, এই ব্যালেন্সটা আমাদের ইংলিশ পোয়েট যারা রয়েছে তাদেরকে ইমপ্রুভ করতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এই ছিল মোটামুটি আমাদের 14 নম্বর কোশ্চেন। ওকে, ওকে ভাইয়া। তারপরে কোশ্চেন কি আছে একজন? What are Sydney's views on the capacity of English language? এটা দ্বারা কি বোঝায়? সিডনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করছে ওইগুলার সম্পর্কে। মানে ইংরেজি ভাষার ধারণ ক্ষমতা যেটা, এটা মানে ক্ষমতা। সিডনির দৃষ্টিভঙ্গি, এই ধরনের কিছু বোঝানো হয়েছে। ইংরেজি ভাষার ধারণ ক্ষমতা, অর্থাৎ মূলত প্রশ্নটা হচ্ছে কি আমাদের, হোয়াট আর সিডনিস ভিউ অন ক্যাপাসিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ভাষার যে ক্যাপাসিটি রয়েছে, ধারণ ক্ষমতা রয়েছে, বা তার যে কি বলে ওটা, খুব সুন্দর একটা বাংলা আছে মনে পড়তেছে না এখন, সেটার দৃষ্টিভঙ্গিটা আসলে তুলে ধরতে বলছে ইংলিশ ভাষা। দেখি আমরা কি বলছেন তিনি। Sydney respected the English language. অর্থাৎ সিডনি এখানে মূলত কি করছেন? ইংলিশ ভাষাটাকে কি করছেন? সম্মান করছেন।
প্রজেক্ট করেছে। এবং তিনি এটা বলছেন ইজ পারফেক্ট ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, পারফেক্ট অর্থাৎ ফ্লেক্সিবল, পারফেক্ট ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। পোয়েট্রির জন্য এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা ভাষা, খুবই সুন্দর একটা ভাষা। পোয়েট্রির জন্য একটা যথোপযুক্ত ভাষা হচ্ছে ইংলিশ। তিনি এই জন্য রেসপেক্ট করছেন এই ভাষাটাকে নিয়ে। ক্লিয়ার? জি ভাইয়া। এবং তিনি এটা কম্পারিজন করছেন। কি করছেন? কম্পারিজন, ইংলিশ কম্পেয়ার্ড Greek and Latin language. Latin. ল্যাটিন এন্ড গ্রিক। আচ্ছা, ল্যাটিন এন্ড গ্রিক অর্থাৎ এই ইংলিশটাকে তিনি কি করছেন? সিডনি কম্পেয়ার টু ল্যাটিন এন্ড গ্রিক অর্থাৎ এই ল্যাটিন এবং গ্রিকের থেকেও বেটার মনে করছেন তিনি এই ইংলিশ ভাষাটাকে। বুঝতে পারছি? জি ভাইয়া। পরবর্তীতে English can express deep ideas and Emotions. feelings or emotion অর্থাৎ এখানে সিডনি এটা বলতেছেন ইংলিশ কুড এক্সপ্রেস কমপ্লেক্স থট এন্ড ইমোশন বলতে পারি আমরা। যে আসলে সিডনি মূলত কি দেখিয়েছেন? সিডনি সেড ইংলিশ এক্সপ্রেস, ইংলিশটা প্রকাশ করতে পারে। কি প্রকাশ করতে পারে? কমপ্লেক্স থটস অর্থাৎ জটিল যে চিন্তা ভাবনা এবং ইমোশনটা, সেটাকে ইংরেজি এই যে ভাষাটা রয়েছে এটা খুব সুন্দরভাবে প্রকাশ করা যেতে পারে বা প্রকাশ করে বা করতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া। এটা কি যখন এটা প্রকাশ করবে তখন এটা খুব ক্লিয়ার হবে। কি হবে? ক্লিয়ার হবে, পাওয়ারফুল হবে এবং বিউটিফুল হবে, এটা বলতেছেন তিনি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, ইংলিশ হ্যাজ মেনি ওয়ার্ডস এন্ড সাউন্ডস মিউজিক্যাল। ইংলিশ হ্যাজ মেনি ওয়ার্ডস এন্ড সাউন্ড মিউজিক্যাল অর্থাৎ ইংলিশ হ্যাজ মেনি ওয়ার্ডস, ইংলিশের মধ্যে অনেক ওয়ার্ড রয়েছে যেটা মূলত কি তাদের যে সাউন্ডটা রয়েছে সেটা কি মিউজিক্যাল। সেটা কি মিউজিক্যাল। লার্জ নাম্বার ওয়ার্ডস, এরকম অনেক শব্দ রয়েছে যেটা আসলে ইংরেজি যে ওয়ার্ড গুলো রয়েছে সেটা হচ্ছে মিউজিক্যাল। মিউজিক্যাল বুঝি তো আমরা, নাকি বুঝি না? জি ভাই, সুরে। আর যখন এই সাউন্ড গুলা মিউজিক্যাল হবে তাহলে পোয়েট্রির মধ্যে সেই ভাষাটা যদি আমি ব্যবহার করি সেটা কি হবে? অবশ্যই ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ভালো হবে। তাহলে কি বুঝতে পারছি আমরা? জি জি ভাইয়া। ভাইয়া। এবং ফাইনালি তিনি বলছেন যে কথাটা যে poets should be proud of English, should be proud of English। কবিদের কি উচিত? ইংরেজি যে ভাষা রয়েছে সেটাকে নিয়ে গর্ব করা এবং সেটা নিয়ে একটা এই ভাষাটাকে নিয়ে একটা গ্রেট পোয়েট্রি লেখা। ক্লিয়ার? জি ভাইয়া। এই যে 15 নম্বর কোশ্চেন এটা কি লিখছেন? ল্যাটিন এন্ড গ্রিক। ল্যাটিন এন্ড গ্রিক। তাহলে তিনি বলতেছেন কবিদের উচিত কি এই ইংরেজি ভাষা নিয়ে গর্ব করা। বোঝা গেছে? এই ছিল ভাইয়া লাস্টেরটার উপরেরটা একটু বলেন, বুঝিনি। ইংলিশ হ্যাজ মেনি ওয়ার্ডস এন্ড সাউন্ড মিউজিক্যাল অর্থাৎ ইংরেজির মধ্যে এরকম অনেক সংখ্যা রয়েছে, এ লার্জ নাম্বার অফ ওয়ার্ডস, অনেক সংখ্যা শব্দ রয়েছে যেগুলো আসলে কেমন সাউন্ডটা তাদের মিউজিক্যাল ছন্দময় একটা সাউন্ড, গানের মতো একটা সাউন্ড, যেটা শুনতে আমাদের ভালো লাগে। এই কথা তিনি বলছেন। অর্থাৎ এটা করে আমরা বুঝতে পারলাম যে ইংরেজি ভাষাটার তিনি কি করছেন? প্রশংসা করছেন এবং এই ইংরেজি ভাষা দিয়ে গ্রেট পোয়েট্রি তৈরি করা সম্ভব বলে তিনি মনে করেন।
এবং পোয়েটদের এটা নিয়ে গর্ব করার কথা তিনি বলেছেন যে গর্ব করা উচিত এবং এটা নিয়ে খুব ভালো ভালো কবিতা তৈরি করা উচিত বলে মনে করেন কে? ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ফেসবুকে যারা দেখতেছেন শেয়ার করে দেন লাইভটা, এবং কোনো যদি সমস্যা থাকে বুঝতে কোথাও কমেন্ট করতে পারেন। তাহলে শর্ট এখানে মূলত 4টাই আছে মনে হয়, তাই না? যদি প্রয়োজন জি হয় জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। শর্ট, যদি প্রয়োজন হয় আর দুই একটা শর্ট আমি আপনাদের আরেকটু অ্যানালাইজ করতে হবে, আর যদি শর্ট প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব গ্রুপের মধ্যে। এখন কি ব্রড, ব্রড কত নাম্বার? 5 নাম্বার ব্রড। আচ্ছা, গতকালের মতো যারা ফেসবুকে দেখতেছেন কোশ্চেন গুলা আপনারা চাইলে কি কমেন্ট করে দিতে পারেন, যেটা যখন পড়া হচ্ছে সেটা কমেন্ট করে দিতে পারেন যে এই প্রশ্নটা নিয়ে আলোচনা হচ্ছে। খুব সুবিধা হবে তাহলে বুঝতে বাকিদের যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছেন। ভাইয়া পিডিএফ কি হচ্ছে এখানে দিবেন নাকি? কোনটা পিডিএফ? আর শর্টে দিবেন? পিডিএফটা যদি প্রয়োজন হয় এক্সট্রা কোনো কোশ্চেনের, এক্সট্রা যদি কোনো কোশ্চেনের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি পিডিএফ আকারে আপনাদের দিয়ে দেবো, গ্রুপের মধ্যে দিয়ে দিব। মেসেঞ্জার গ্রুপগুলো আছে না, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দেবো। যদি প্রয়োজন না হয় তাহলে তো দরকার নেই, আপনাদের কাছে তো বই আছে, বই থেকে পড়তে পারবেন, বই যা আছে। ওকে, তারপরে কি প্রশ্ন? 5 নাম্বার ব্রড কোশ্চেন। How does Sydney establish the superiority of the poet over philosophers and historians? আচ্ছা, গুড। কি বুঝাইছে প্রশ্নটার মধ্যে, কেউ বুঝতে পারছেন? How does Sydney establish the superiority of the poet over philosopher and historians? অর্থাৎ এই যে ফিলোসোফার এবং হিস্টোরিয়ানস যারা রয়েছে, দার্শনিক এবং ইতিহাসবিদ যারা How রয়েছে, is poet superior? তাদের থেকে পোয়েট বেশি সুপেরিয়র, বেশি ভালো, সেটা তিনি কিভাবে প্রতিষ্ঠা করেছেন? কে? স্যার ফিলিপ সিডনি। Sydney. বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জি দাদা। ভাইয়া। প্রশ্নটা আমরা সবাই যদি বুঝতে পারি তাহলে আমরা আলোচনাটা করি। প্রথমত মূলত পোয়েটটা কি হয়েছে? ক্রিটিসাইজড হয়েছে, হয়েছে কি না? পোয়েট ওয়ার ক্রিটিসাইজড, পোয়েট ওয়ার ক্রিটিসাইজড, তাই না? দেখেন আমি একটু বলি, আমাদের বইয়ে যেটা রয়েছে একটু পরে বলি। প্রথম যে স্ট্যান্ডার্ড ইন্ট্রোডাকশন, যেটা ডিউরিং সিডনিস টাইম, সিডনির সময়ে পোয়েট্রি ফেস ক্রিটিসিজম, পোয়েট্রি কি মুখোমুখি হয়েছিল? ক্রিটিসিজম, সমালোচনা, ফ্রম পিউরিটান থিঙ্কার্স লাইক স্টিফেন গোশন। স্টিফেন গোশনের দ্বারা মূলত কি চিন্তাবিদ একজন, তিনি মূলত এই ক্রিটিসিজম করেছেন, সমালোচনা করেছেন। ও অ্যাকিউজড পোয়েটস অফ বিং লায়ার্স এন্ড হার্মফুল টু সোসাইটি। অর্থাৎ তিনি মূলত এটা অ্যাকিউজ করেছেন বা এটা বলেছেন বা তিনি এটা বলতে চাচ্ছেন যে কবিরা হচ্ছে কি মিথ্যাবাদী এবং সমাজের জন্য এটা হচ্ছে কি ক্ষতি। স্টিফেন argued that history and philosophy were more valuable than poetry. তিনি স্টিফেন এটা বলতেছেন হিস্টোরি এবং ফিলোসফি এটা হচ্ছে পোয়েট্রির থেকে বেশি মূল্যবান। He called the poets the liars and the caterpillars of the state. তিনি পোয়েটদেরকে এইভাবে বলছেন। Sidney strongly disagreed with the view. In his famous work An Apology for Poetry, he defended poetry, arguing that it is even more powerful and meaningful than history and philosophy, offering deeper insight into human nature and moral truth. অর্থাৎ এখানে স্টিফেন গোশন বলতেছে যে কি বেশি ভালো হচ্ছে পোয়েট্রির থেকে হিস্ট্রিয়ান এবং ফিলোসোফাররা। তো প্রথমত আমরা এই জন্য বলছি পোয়েট আর ক্রিটিসাইজ, পোয়েটদেরকে ক্রিটিসাইজ করেছেন এবং তিনি স্টিফেন গোশন করছেন, তাই না? স্টিফেন গোশন ক্রিটিসাইজ করছেন এবং এখানে কি হিস্ট্রি এবং ফিলোসফি, যে তিনি বলছেন হিস্ট্রি এবং ফিলোসফি পোয়েট্রির থেকে বেশি ভালো, সুপিরিয়র। এটা মন্তব্য কার? স্টিফেন গোশনের। এটা মন্তব্য হচ্ছে স্টিফেন গোশনের। এবং তিনি এটাও বলতেছেন এটা হচ্ছে লায়ার্স, তাদেরকে মিথ্যাবাদী বলতেছেন, কবিদেরকে মিথ্যাবাদী বলতেছেন এবং তাদের কি বলতেছেন? হার্মফুল ফর সোসাইটি,
হার্মফুল, সমাজের জন্য এটা খারাপ। কবিদেরকে মিথ্যাবাদী বলছেন, সমাজের জন্য খারাপ বলতেছেন, স্টিফেন কোশন বলতেছেন, তাই তো? জি ভাইয়া। তাহলে এখানে কি ক্রিটিসাইজ করা হলো না? জি ভাইয়া। তাহলে তারপরে কি করলো সিডনি? সিডনি কি করছে? ডিফেন্স পোয়েট্রি। কিভাবে ডিফেন্ড করলো তিনি? কারণ তিনি যে মন্তব্যগুলো করেছেন, কে? এই স্টিফেন কোশন তিনি যে মন্তব্যগুলো করেছেন তার ডিফেন্ড করেছেন, সেটা প্রতিরোধ করেছেন। পোয়েট্রি সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটা তিনি প্রতিবাদ করেছেন। তিনি কি এটার সাথে কি এগ্রি ছিল না ডিসএগ্রি? ডিসএগ্রি। এবং তিনি এটা ডিফেন্ড করেছেন কোথায়? তার কোন বইয়ে? An apology for poetry. এবং তিনি এখানে বলছেন পোয়েট্রি ইজ মোর পাওয়ারফুল দেন ফিলোসফি এন্ড হিস্ট্রি। কে বলছে এটা? ফিলিপ সিডনি। এটা বলতেছে পোয়েট্রি হেল্পস পিপল। কিভাবে? লাইনটা আমি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। পোয়েট্রি হেল্পস পিপল, একটু সময় নিচ্ছি, বুঝেন, ক্লিয়ার হয়ে যাবে। বুঝে পড়লে ক্লিয়ার হয়ে যাবে এগুলো জিনিস, খুবই সহজ জিনিস। পোয়েট্রি হেল্পস পিপল আন্ডারস্ট্যান্ড হিউম্যান নেচার, and moral truth. কি বলছে এখানে? পোয়েট্রি হেল্পস পিপল, মানুষদেরকে সাহায্য করে। কি বুঝতে সাহায্য করে? আন্ডারস্ট্যান্ড হিউম্যান নেচার, মানুষের যে আচার ব্যবহার রয়েছে। নেচার বলতে আসলে প্রকৃতি বুঝি, প্রকৃতির মানুষের আচার ব্যবহারকে নির্দেশ করতেছে। এবং মোরাল ট্রুথ, যে নৈতিক যে সত্য রয়েছে, এগুলা বুঝতে সাহায্য করে পোয়েট্রি। এটা কে বলছে? সিডনি, স্যার ফিলিপ সিডনি বলছেন। অন্যদিকে স্টিফেন কোশন বলতেছেন কি, যে এটা মিথ্যাবাদী, এটা সমাজের জন্য খারাপ, এটা বলতেছেন, তাই না? তাহলে তিনি এটা পোয়েট্রিকে কি করলেন? ডিফেন্ড করলেন। ডিফেন্ড পোয়েট্রি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, দেন পোয়েট্রি ইজ মোর ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ বলতে কি বুঝি আমরা? সৃজনশীলতা। তিনি বলছেন পোয়েট্রি ইজ মোর ক্রিয়েটিভ, অর্থাৎ পোয়েট্রি খুব বেশি সৃজনশীল। কিভাবে সৃজনশীল? কি ব্যবহার করে সৃজনশীল হয়? ইমাজিনেশন। তাহলে পোয়েট্রির মধ্যে যে ক্রিয়েটিভ বলতেছি আমরা, কেন ক্রিয়েটিভ? কারণ এখানে কল্পনা ব্যবহার করা হয়, এবং কল্পনা ব্যবহার করে কি করে? টু ক্রিয়েট নিউ আইডিয়াস। ইমাজিনেশন ব্যবহার করে এখানে, ইউজেস ইমাজিনেশন টু ক্রিয়েট নিউ আইডিয়াস, নতুন ধ্যান ধারণা, নতুন ধারণার উদ্ভব ঘটায়। কিভাবে? এই ইমাজিনেশন ব্যবহার করে, তাই তো? এবং এটা মানুষকে নৈতিকতা শেখাচ্ছে, মোরালিটি শেখাচ্ছে, বা মোরাল করে তুলতেছে, নৈতিক করে তুলতেছে, এবং মানুষকে সিভিলাইজ করতেছে, সভ্য করে তুলতেছে। বুঝতে পারছেন? কি বলতে পারি? এ কারণে আমরা বলতে পারি যে এই যে হিস্ট্রিয়ান রয়েছে, ইতিহাসবিদরা রয়েছে, দার্শনিকরা রয়েছে, তাদের থেকে পোয়েট যারা রয়েছে তারা কি বেশি থটফুল না? তারা বেশি চিন্তাশীল, বলতে পারি কিনা? Poets are more thoughtful than historians and philosophers, বলতে পারি কিনা? জি ভাইয়া। ওকে, বুঝতে পারতেছেন? সমস্যা হচ্ছে? পারো? জি ভাইয়া, বুঝতে পারতেছি। কথা কম। ক্লাস খারাপ লাগতেছে কারো? বুঝতে পারছি। না ভাইয়া, সমস্যা নেই, আপনি চালায় যান, যতক্ষণ না শেষ না চালায় যান ভাই। ওকে, তাজিম ভাই কইছে চালা যাইতে, জন্য চালাই যেতে হবে।
আচ্ছা, নেক্সট poetry moves people to take action. পোয়েট্রি কি করে? মোস্ট পিপল, মানুষদেরকে চালিত করে, টু টেক অ্যাকশন, কোন কাজ করতে চালিত করে। কিভাবে? এখানে সিডনি এই কথাটা বলেন যে পোয়েট্রি ইন্সপায়ার পিপল টু ডু গুড থিংস, অর্থাৎ টু ডু গুড থিংস, ভালো কোনো কিছু করতে মানুষকে কি করে? পোয়েট্রিটা মূলত মানুষকে সাহায্য করে, বুঝতে পারছেন? মানুষকে অনুপ্রাণিত করে, ইন্সপায়ার করে, হেল্প করে। কি হেল্প করে? পোয়েট্রি। কি বলছি? পোয়েট্রি মোস্ট পিপল টু টেক অ্যাকশন, কোন একটা কাজ করতে তাদেরকে সামনের দিকে নিয়ে যায় কে? পোয়েট্রি। কিভাবে নিয়ে যায়? মূলত এই পোয়েট্রি মানুষকে কি করে? এই পোয়েট্রি ইন্সপায়ার কাকে করে? ইন্সপায়ার পিপল টু ডু গুড থিংস, ভালো কিছু করতে। মানুষকে সামনের দিকে চালিত করে কে? এই পোয়েট্রি। এখন বিষয়টা হলো, তাহলে হিস্ট্রিয়ান, এখানে তো প্রশ্নটা আসবে মধ্যে হিস্ট্রিয়ান এবং কার সাথে? ফিলোসোফারদের সাথে। হিস্ট্রিয়ানরা কি করে এবং ফিলোসোফাররা কি করে? আমরা যদি নরমালি দেখি, এই যে হিস্ট্রি, ফিলোসফি, অন্যদিকে পোয়েট্রি, তিনটা জিনিস। হিস্ট্রি মূলত কি নিয়ে কাজ করে? পাস্ট, ফিলোসফি ফিউচার, পোয়েট্রি Past and present. ফিউচার সব। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব নিয়ে কাজ করে। আমরা দেখব হিস্ট্রি, ইতিহাস বলতে আমরা কি বুঝি? অতীতের যা ঘটনা রয়েছে সেটাই হচ্ছে ইতিহাস, তাই তো? নাকি অন্য কিছু ডেফিনেশন আছে ইতিহাসের? ইতিহাস কি ভবিষ্যৎ নিয়ে ইতিহাস হয়? না ভাইয়া, আজকে যায় কালকে তো ইতিহাস। গতকালে যা হয়েছে মানে অবশ্যই অতীত, এখানে কোনো বর্তমানের কোনো কথাই নেই, ভবিষ্যৎ তো আরো পরে। অন্যদিকে ফিলোসফি, দর্শন মূলত কি? আমাদের কোনো কিছু একটা বিষয়ে সলিউশন প্রদান করবে, কোনো কিছু একটা বিষয় নিয়ে ভাববে, ওই বিষয়টা নিয়ে ভাবে ওইটার সলিউশন দিবে আমাদের। ভবিষ্যতে এই সমস্যাটা হতে পারে, এই সমস্যাটার সমাধান কি হতে পারে, এটা জাস্ট ফিলোসোফারদের কাজ, দার্শনিক যারা তাদের কাজ হচ্ছে এটা। অন্যদিকে কবিরা, তারা সমসাময়িক অবস্থা, অতীতে কি ঘটেছিল, ভবিষ্যতে কি ঘটতে পারে, সব বিষয় নিয়ে তারা কথা বলে। তাহলে এই তিনজনের মধ্যে কারা বেশি সুপিরিয়র? Poetry. অর্থাৎ এই যে ইন্সপায়ার পিপল, পোয়েট্রি আমাদেরকে ইন্সপায়ার করলো ভালো কিছু করার জন্য, যেখানে মূলত প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব বিষয় নিয়ে কাজ করতেছে। অন্যদিকে আমরা যদি দেখি এই যে ফিলোসফি এন্ড হিস্ট্রি আমাদেরকে কি প্রদান করবে? কি প্রদান করবে আমাদেরকে? কি লিখছে এটা? নলেজ, জ্ঞান। আমাদেরকে জ্ঞান প্রদান করবে। এর থেকে বাইরে কিছু প্রদান করতে পারবে? আপনার অ্যাকর্ডিং টু ইউ, আপনার মধ্যে কি অন্য কিছু প্রদান করতে পারবে? না ভাইয়া, কারণ এটা শুধু ওই ওই একটাই অতীতের ইভেন্ট নিয়েই যা কিছু এই হিস্টরিতে। এতটুকুই তো, আর তো কিছু নাই, তাই না? না না। অন্যদিকে তাহলে এটা বোঝা গেছে, ক্লিয়ার? হ্যাঁ দাদা। জি ভাইয়া। আচ্ছা, এই স্ক্রিনশট নিছেন আপনারা? উপরে লিখতে হবে, শেষ হয়নি। নিয়েছি। আচ্ছা, poetry combines learning and pleasure. Poetry combines learning and pleasure, অর্থাৎ এখানে মূলত কি
যে আমরা যদি বলতে যাই যে ফিলোসফি টিচার্স রুলস, হ্যাঁ কি হয়েছে? না ভাইয়া কিছু না। ওই আমি যে ফেসবুক লাইভে বলছিলাম প্রশ্নগুলো লিখে দেওয়ার জন্য, কেউ তো প্রশ্ন লিখে দেন নাই। কি একটা অবস্থা, ক্লাস বন্ধ করে দিয়ে দিব। ক্লাস শুধু পেইড কোর্সে যারা আছে তাদেরকে দিয়ে দিব, আমাদের প্রিপারেশন ব্যাচে যারা আছে তাদেরকে দিয়ে দিব, তাদের জন্য করে দিব। আমার প্রয়োজন নাই তো ভাই। যারা এখানে আছে আমাদের প্রিপারেশন ব্যাচে অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে, তারা করলেই এনাফ। কথা শুনবেন না। দাদা আমার আইডি হচ্ছে রেস্ট্রিক্টেড খেয়ে গেছে বুঝছেন, ওটাতে হচ্ছে মানে কিছু লিখতেও পারতেছি না। আমি গুগল মিট দিয়ে হচ্ছে ক্লাস করতেছি, না হলে তো দিতাম। শুধু আপনি তো না, এখানে অনেকেই আছে তাই না? ওনারা কি করতেছে, যারা লাইভ ক্লাস করতেছে তাদের তো এতটুকু করা উচিত নাকি কোনো বাধা বিপত্তি আছে যে আমাকে এখানে কমেন্ট করা যাবে না, আমি এখানে কমেন্ট করলে সমস্যা হবে, আমার ফ্রেন্ডরা দেখবে, আমার ফ্রেন্ডরা দেখলে বলবে টিটকারি মারবে, বা আমি অন্য জায়গায় ক্লাস করি এখানেও ক্লাস করতেছি, এটা দেখানো যাবে না মানুষকে। এরকম না, এরকম কখনো করেন না। যেখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন, আমার কথা হলো যেখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন, যেখানে আপনাকে ভালো বুঝবেন, আপনি সেখানে পড়বেন। এটা ম্যান্ডেটরি না আপনাকে এখানে ক্লাস করতে হবে, ম্যান্ডেটরি না। যেখান থেকে আপনি ভালো কিছু পাবেন সেখানেই আপনি যাবেন। আমরা কাউকে ফোর্স করে নিয়ে আসি না এখানে যে আপনারা আমাদের কোর্সে ভর্তি হন। আবার আমরা এটাও করি না যে আমাদের কোন স্টুডেন্টকে অন্য কারো ব্যাচে যা বলে আসলাম যে যাও তো দেখে আসো কি ক্লাস নিচ্ছে। আমি জানি এখানে আমাদেরই অনেক অনুসারী আছে, এখানে ক্লাস করে ফেক আইডি দিয়ে ক্লাস করে, অন্য জায়গায় ক্লাস করে, এখানে ক্লাস করে ফেক আইডি দিয়ে। অনেকে আছে এরকম ক্লাস করে, তারা ইভেন এরকমও আছে তারা কোর্স চালায়, আমাদের এখানে ক্লাস করে, আমাদের ক্লাস করে। আমরা ধরছিলাম না? জি ভাইয়া। আমরা ধরছিলাম। এরকম আছে অনেকে। দেখা গেল অন্য একটি গ্রুপের কিছু মানুষকে কোন একজন স্টুডেন্টকে বলে দিল যাও তো কি পড়াচ্ছে ওরা দেখে আসো, ধরাও খাইছে আমাদের কাছে, সরাসরি বলছে, স্বীকার করছে ভাই আমাকে ওই গ্রুপ থেকে পাঠানো হয়েছে। এই কোন সিঙ্গেল পার্সন বলতে পারবে না আমরা এরকম কখনো করছি। আমরা এটাতে বিশ্বাস করি না। আমরা আমাদের হার্ডওয়ার্ক, আমাদের পরিশ্রম, আমাদের ডেডিকেশন, এটাতে বিশ্বাস করি, বিলিভ করি। এই ক্লাসগুলো নিতে, এই ক্লাসটা নিতে কতটা পরিশ্রম হয়েছে সেটা আমরা জানি। ক্লাস নিতে এই যে একটা পুরা এতগুলা প্রশ্নকে সাজাইতে, কোথায় কোনটা হবে বা কিভাবে উপস্থাপন করলে আপনারা সহজভাবে বুঝবেন, সেগুলো করতে কতটা কষ্ট হয় সেটা আমরা বুঝি। ওকে আজিম ভাই কি বলতেছেন? বলতেছিলাম কি, আমি আমার লাইফে মানে এত সুন্দর এবং সাজানো গোছানো, মানে এত সুন্দর পড়ানোর স্টাইলে কোনো জায়গা পাইনি, শুধুমাত্র আপনাদের এখানে পাইছি। আর মন চায় না যে একবার গেলে এখানে চলে যেতে, সবসময় থাকতে ইচ্ছা করে। জি ভাই, এটা কথা সত্যি। আমি তো আপনাদের ক্লাস আগে মানে সেকেন্ড ইয়ারে হচ্ছে ফ্রি ক্লাস করছিলাম আর কি কয়েকটা, তো বেশ উপকৃত হয়েছিলাম। আর এই ক্লাসগুলা আসলে অসাধারণ একেবারে, এত সুন্দর ক্লাস পাইনি কোথাও আর কি। আমি এটা সত্য নিজেও কথা। ক্লাসটা করি না, ক্রিটিসিজমটা আমার কাছে খুব কঠিন ছিল, কিন্তু কালকে ক্লাসটা করে আর আজকের ক্লাসটা করে আমার কাছে অনেকটা ইজি লাগতেছে। আগে থেকে ক্লাসগুলো করলে কি হইতো ভাই? সেকেন্ড আগের ইয়ার ক্লাসগুলো আমি জানতাম না তো, পরে এই যে হঠাৎ করে দেখলাম এখানে আমার এক ফ্রেন্ড আছে, পরে এই যে ভুল এখানে করছে ভাইয়া, এখন আপনি ভাই। ভাই সেকেন্ড ইয়ারের শেষ মুহূর্তে শিষ্যরা একদম, আমি যে কানিজাপুর হেল্প নিয়ে এসে তারপরে এখানে আসছি, নাহলে আমি জানতাম না এই গ্রুপের কোনো কি, এই গ্রুপের কি তা কিচ্ছু জানতাম না আমি। কেননা কোনো মতে জানে পাচ্ছি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের প্রমোটর হয়েছে জাস্ট, থার্ড ইয়ার তো ফুল লেন্থই পড়তেছে আপনাদের এখানে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আমরা যেমন ভাইয়ারা যারা ক্লাস নিচ্ছে তারা অনেক ডেডিকেটেড আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। সবসময় আপনাদের যে বকাবকি করতেছি, আপনাদের বকতেছি, আমি কেন বকতেছি? জাস্ট বিকজ আপনারা ভালো কিছু করেন, ভালো রেজাল্ট করেন, আমরা চাচ্ছি আপনারা ভালো রেজাল্ট করেন। এখন এতে করে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বলেন, আমাদের শেয়ার করেন আমাদের সাথে,
যে ভাইয়া এই প্রবলেমটা ফেস করতেছি, এটা করতেছি, ওটা করতেছি, বলেন আমাদের সাথে কথা বলেন, সমস্যা নেই। জি বলেন। ক্রিটিসিজম নিয়ে অনেক সমস্যা ছিল। আমি আমার এক ফ্রেন্ডকে শেয়ার করছি যে আমার এটা নিয়ে খুব সমস্যা, আমার তো মনে হচ্ছে অবস্থা খারাপ। পরে ওই বললো যে আপনাদের গ্রুপের কথা বললো যে ক্লাস ভালো হয়। পরে কালকে ক্লাসটা আসলাম, আজকে আসলাম, দেখলাম অনেক ভালো। সব ক্লাসগুলো মোটামুটি আমাদের ভালোই হয়, সব ক্লাসই ভালো হয়। ক্রিটিসিজম, লিঙ্গুইস্টিক থেকে শুরু করে বাকি যত ক্লাসগুলো আছে সবগুলাই আমরা এইভাবেই আপনাদেরকে খুব সহজভাবে, খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। কোথাও ওইরকম কঠিন ভাবে তুলে ধরার চেষ্টা করি না। হয়তো বইয়ের মধ্যে কঠিন থাকলেও সেটা আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। চেষ্টা করে যাব, দোয়া রাখবেন যাতে শেষ পর্যন্ত আপনাদের পাশে ফার্স্ট থাকতে ইয়ারে পারি। জয়েন হয়ে গেছিলাম, কেমনে কেমনে যেন ফার্স্ট ইয়ারে ভুল করে জয়েন হয়ে গেছিলাম, এখনো আছি। কেমনে কেমনে যেন ভুল করে জয়েন হয়ে গেছে, উনি এখনো ভুল করেই আছে এখানে। যারা এখানে ক্লাস করছে একটা বার না, তারা কেউ যাবে না এখান থেকে। ভাইয়া থার্ড ইয়ারের জি 8টা ভাইয়া, সাবজেক্টের মধ্যে বুঝছেন, থার্ড ইয়ারের 8টা সাবজেক্টের মধ্যে ক্রিটিসিজমই সহজ। কেন শুধু শুধু ক্রিটিসিজম ভয় পেয়ে গেছেন? আমার তো লিঙ্গুইস্টিকই কঠিন লাগে। লিঙ্গুইস্টিক সবচেয়ে কঠিন ভাইয়া, নন ফিকশন এগুলো মুখস্থ হয় না। আমার কাছে আচ্ছা, হচ্ছে দাঁড়ান। রেস্টোরেশনের ওইগুলো কঠিন লাগে। নন ফিকশনের ব্যবস্থা করতেছি আপনাদের, দাঁড়ান নন ফিকশনের ক্লাস আসুক, ওটারও ব্যবস্থা করে দিব। এই 4-5টা ক্লাস হবে, 4-5টা ক্লাসের মধ্যে আপনাদের ব্যবস্থা করব। ভাইয়া জি নন ভাইয়া, ফিকশন একদমই এলিজাবেথান 16, 17 পোয়েট্রি এগুলো সহজ। ভাইয়া আপনার আগে হচ্ছে নন ফিকশনাল প্রোজ থেকে আমি এদেরকে ফ্রান্সিস বেকনের 2টা ব্রড মুখস্থ করাই দিছি শর্ট হ্যাঁ কোর্সে। করে পড়াই যারা দিবেন। আমার ক্লাস করছিল ভাইয়া তাদের ওই 2টা কোশ্চেন একদম মুখস্থ হয়েছে। এখন আপনার ক্লাসে সবাই খালি রিভাইজ করবে। জাস্ট এই কথাটা জি আমি গত ভাইয়া। ক্লাসে বলছিলাম যে শুধুমাত্র আমরা ডেডিকেটেড না, আমাদের যারা মডারেটর আছে গ্রুপের মধ্যে তারাও ডেডিকেটেড। এই দেখেন, এই যে কানিজ আপু আপনাদের আছে, এই যে এতগুলা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপে মিট লিংক দিয়ে প্রত্যেকটা ব্রিফ কোশ্চেন ধরে ধরে লাইন টু লাইন পড়াই দিছিল, বুঝাই দিছিল। হয়তো উনিও আপনাদের মতো স্টুডেন্ট। এখন আপনাদের মতো আপনি যেটা বুঝতেছেন না, উনি ওটা পড়ছেন, ওটাকে অ্যানালাইজ করছেন। একটা ক্লাস রেডি করতে ওনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে উনি ভালো জানেন, এবং তার সুফলটা তিনি পাবেন পরীক্ষায়। যে তিনি যে কাজটা করছেন এটা সুফল ভোগ করবেন তিনি পরীক্ষায়। ওনার আমার মনে হয় যেটা যে আসলে যদি প্রশ্ন কমনও না থাকে উনি লিখে আসবে। একটা প্রশ্ন কমন নাই, কিন্তু 5টা প্রশ্ন তিনি লিখে আসবে যেভাবে জি পড়ছে। ভাইয়া। জি ভাইয়া আপুর ক্লাস অনেক এখন যারা মূলত ক্লাসগুলো করছে, অনেকে রিভিউ দিচ্ছে, রিভিউ দেখছি আমি ওনার নামে, খুব সুন্দর ক্লাস হয়েছে, সব বিষয়গুলো নিয়ে ক্লাস নিয়ে। আমরা তো স্পেসিফিক ভাবে 1টা-2টা সাবজেক্ট ক্লাস নিচ্ছি, উনি প্রত্যেকটা সাবজেক্ট ক্লাস নিচ্ছেন। উনি প্রত্যেকটা সাবজেক্ট সেটাকে সলভ করার চেষ্টা করতেছেন নিজে যতটুকু পারেন। ইভেন দেখা গেল কোনো কোনো বিষয়ে আমাদের থেকেও ভালো বুঝাচ্ছেন উনি, অস্বাভাবিক কিছু না। আমি যেটা বুঝতেছি, আমি যেভাবে বুঝাচ্ছি, আপনি আমার থেকে বেশি বুঝতে পারেন, বেশি ভালো হয়তো বুঝাতে পারেন। আমি যেটা বুঝাইতে পারতেছি সেইভাবে আপনি পারতেছেন না, এরকম সেটা হতে পারে। এই জন্য যারা ক্লাসগুলো করে নাই তারা যে কি ভুলটা করছে তারাই বুঝবে। 4th ইয়ারে আপনাদের ক্রিটিসিজম আছে, লিটারি ক্রিটিসিজম, সেখানে বেশি না, 4টা আছে, 4টা। এইখানে যেমনটা সহজ মনে হচ্ছে না, ওইখানেও আপনাদের এত সহজই করে দিয়ে দিবে। 4th ইয়ারে আপনাদের হ্যান্ড নোটটা খুব তাড়াতাড়ি পাবেন, আগেই সবকিছু পেয়ে যাবেন। তো থার্ড ইয়ার নিয়ে ভাই টেনশন ফোর্থ ইয়ারে যখন আমরা উঠবো ভাই, তখন কি যে ওই বইটা কি পাবো নাকি আমরা শুরুতেই যখন ফোর্থ ইয়ারে আমরা উঠবো? বই পেয়ে যাবেন, শুরুর দিকেই বই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আরো ভালো হবে। ইনকোর্স টেস্ট পরীক্ষাতে ভালো হবে ফোর্থ ইয়ারে, এবার একটু হিমশিম খেতেছি। হ্যাঁ, ওইভাবেই তো পড়াতে হবে এখন আপনাদের। ইনকোর্স পরীক্ষা যেহেতু আপনাদের কি বোর্ডের মধ্যে খাতা পাঠাবে এরকম একটা ডিক্লারেশন দিছে না? হ্যাঁ দাদা। সেক্ষেত্রে আমাদের ওইভাবে আপনাদের পড়াইতে হবে যে যাতে করে শুরু থেকেই আপনাদের প্রশ্নগুলো একেবারেই হয়ে যায়, সেভাবে আমাদের পড়াইতে হবে। একেবারে শুরু থেকেই আপনাদের চলতে থাকবে প্রশ্ন, এটা টপিকের সাথে এই প্রশ্নটা, এটার সাথে এটা প্রশ্ন। এর আগে যেমন আমরা মাধ্যমিক ব্যাচে পড়ছিলাম এইভাবে যে বিষয়গুলো পড়ছিলাম, কিন্তু প্রশ্ন পরে বললাম, কিন্তু এখন আপনাদের একই সাথে মেইন টেক্সট অ্যানালাইসিস সাথে প্রশ্ন একবারে আলোচনা হবে, যাতে করে আমাদের ইনকোর্সটা ভালো করতে পারি।
ভেরিয়েশন আসবে। কোর্সেও কি আমাদের হচ্ছে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে? আর সারা বাংলাদেশে কি প্রশ্ন একই থাকবে? না, এটা কলেজের মধ্যে আপনাদের যে ভার্সিটি বা যে ক্যাম্পাস সেখানে পরীক্ষা হবে, আলাদা করে অন্য ক্যাম্পাসে যা পরীক্ষা দেওয়া লাগবে না। আপনাদের মধ্যে হবে খাতাগুলো পাঠায় দেওয়ার কথা বলছে, পাঠায় দিবে হয়তো বা। আচ্ছা, আমরা বেশি কথা বলতেছি, যাই আমরা। এই যে নেক্সট, পোয়েট্রি কম্বাইন্স লার্নিং এন্ড প্লেজার। কি বলছি? পোয়েট্রি কম্বাইন্স লার্নিং এন্ড প্লেজার, অর্থাৎ এই ফিলোসফি আমাদেরকে যেটা শিক্ষা দেয়, ফিলোসফি সম্পর্কে আমরা যদি ফিলোসফির কথা বলি, ফিলোসফি যেটা মূলত আমাদের কি শেখাবে? নিয়ম শেখাবে, তাই না? নিয়ম। হিস্টোরি আমাদেরকে কি দিবে? এক্সাম্পল, উদাহরণ। আর পোয়েট্রি আমাদেরকে দিবে কোনটা রাইট কোনটা রং, এটা শেখাবে আমাদের। এই জন্য বলছে পোয়েট্রি কম্বাইন্স লার্নিং এন্ড প্লেজার। রাইট রং, ভালো মন্দ, সেটা আবার কি ইন্টারেস্টিং ওয়েতে, খুব ভালো ওয়েতে, খুব মজাদার ওয়েতে আমাদেরকে ভালো এবং খারাপটা গ্রহণ করতে শেখাবে। এই জন্য বলছে পোয়েট্রি কম্বাইন্স লার্নিং এন্ড প্লেজার। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখানে তিনি বলতেছেন পোয়েটস ওয়ার দ্য ফার্স্ট ফিলোসোফার। পোয়েটস ওয়ার দ্য ফার্স্ট ফিলোসোফার, অর্থাৎ কবিদের তিনি ফার্স্ট ফিলোসোফার বলতেছেন। কারণ কি? প্রথমেই কি, এখন দাদার আগে বাপের গল্প করলে হবে, বা বাপের আগে ছেলের গল্প করলে হবে? হবে না। কারণ আমরা জানি, গত ক্লাসে বলছিলাম, কি বলছিলাম বলেন তো, যে এই যে শুরুটাই হয়েছে কি দিয়ে? পোয়েট্রি। শুরুটাই হয়েছে পোয়েট্রি। আগে যদি ফিলোসফিও থাকে সেটাও কিন্তু পোয়েট্রিতেই লেখা হতো। সেটাও কি কিসে লেখা হতো? পোয়েট্রিতে। বুঝতে পারছেন? এই যে তার দার্শনিক কারা ছিল আগে? আগের দার্শনিক অ্যানশিয়েন্ট গ্রিক এন্ড রোমান যে দার্শনিকরা, আমরা কিভাবে দার্শনিক তাদের বলবো? আমরা দেখি এখনো যে আমাদের এই এটার জনক নাকি ইনি, এটার জনক এটার জনক এরিস্টটল, থিওফ্রাস্টাস, বিভিন্ন ব্যক্তিবর্গ, আল খোয়ারিজমি, যারা আছে ভালো ভালো জায়গার ইতিহাসের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনককে, কারা? মূলত তারা এই অ্যানশিয়েন্ট গ্রিক এন্ড রোমান, এরাই কিন্তু, তাই না? এই যে এরা রয়েছে, এরা মূলত কিভাবে লিখতো? এই ফিলোসফি কিভাবে লিখতো? এই পোয়েট্রিতেই লিখতো। এই পোয়েট্রিতেই লিখতো তারাও। বুঝাতে পারছি আমি? তাহলে মূলত এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা কি প্রমাণ করে? এই বিষয়টা কি প্রমাণ করে? যে পোয়েট্রি ইজ দ্য ওল্ডেস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট আর্ট। তাহলে পোয়েট্রিটা কি? প্রাচীন একটা, ওল্ডেস্ট কি, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট আর্ট, একটা শিল্প, প্রাচীন একটা শিল্প পোয়েট্রি। সেটা আমরা কি বলতে পারি কিনা? পারি কিনা? জি ভাইয়া। পোয়েটরা কি হচ্ছে ফার্স্ট ফিলোসোফার, তারাই হচ্ছে প্রথম দার্শনিক। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আমরা যদি বলতে যাই যে পোয়েট্রি ইজ বেটার দ্যান হিস্ট্রি, পোয়েট্রি ইজ বেটার দ্যান স্টোরি, হিস্ট্রি বা স্টোরি, ওই সেম জিনিসগুলোই আসবে। পয়েন্টগুলো জাস্ট লিখে দিলাম, সহজ, বইটা দেখলে বুঝতে পারবেন। পোয়েট্রি ইজ দ্য বেস্ট form of learning, poetry is the best form of learning. এগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে পয়েন্টগুলা? বলেন তো। না ভাইয়া। তাহলে প্রশ্নটা কি খুব একটা কঠিন? প্রশ্নটার মধ্যে কি কি আলোচনা করছি আমি আরেকবার বলতেছি। প্রশ্নের মধ্যে কি আলোচনা করছি? প্রথমত, poets were criticized, তাদেরকে সমালোচনা করেছিল। কে সমালোচনা করেছিল? স্টিফেন গোসেন সমালোচনা করছিল। তারপরে সেটা সিডনি কি করছে? ডিফেন্ড করছে। পোয়েট্রি ইজ মোর ক্রিয়েটিভ, পোয়েট্রি বেশি ক্রিয়েটিভ ছিল, সৃজনশীল ছিল। পোয়েট্রি মোভস পিপল টু টেক অ্যাকশন, পোয়েট্রি কম্বাইন্স লার্নিং এন্ড প্লেজার, পোয়েটস আর দ্য ফার্স্ট ফিলোসোফার, পোয়েট্রি ইজ বেটার দ্যান হিস্ট্রি,
তারপর হচ্ছে কি What is the best form of life? Which is the best form of learning? এই ছিল মোটামুটি আমাদের এই প্রশ্নটা। ক্লিয়ার সবার? জি ভাইয়া। বাসায় একটু এখন কষ্ট করে পড়েন, পড়ে যদি না বুঝেন তারপরে আমারে জিজ্ঞেস বললেন ভাইয়া এই জায়গাটা বুঝি নাই, চেষ্টা করা হবে বুঝাই দেওয়ার জন্য। ওকে, তারপরে কোশ্চেন কি 6 নাম্বার। বলেন। Evaluate Sydney's views on the roles and functions of poetry. তার মানে কি বলছেন তিনি এখানে? সিডনিস ভিউজ এন্ড রোল ফাংশন অফ পোয়েট্রি। পোয়েট্রি কি, এটা কি বোঝায়? প্রশ্নটা কি বোঝায় বলেন? ফাংশন মানে কাজ। পোয়েট্রির ভূমিকা এবং কাজ। পোয়েট্রির যে ভূমিকা এবং কাজ সেটা আসলে সিডনির দৃষ্টিভঙ্গি থেকে কেমন আর কি, কিভাবে কাজ করে বা তার ভূমিকাটা আসলে কি, তাই তো? সেটা বলছে। প্রশ্নটা আগে বুঝতে হবে আমাদের, যে প্রশ্নটা হচ্ছে কই গেল পোয়েট ইলুসিডেট সিডনিস ভিউ, সিডনির দৃষ্টিভঙ্গি, দ্য রোলস অফ ফাংশন অফ পোয়েট্রি, পোয়েট্রি কিভাবে কাজ করে তার ভূমিকাটা কি। প্রশ্ন বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, প্রথমত যে বিষয়টা, যে আসলে এখানে সিডনি যে কাজটা করেছিল, সিডনি কিন্তু এই যে সিডনি ফলোস গ্রিক ফিলোসফার। সিডনি মূলত এই গ্রিক ফিলোসফারদের কি করতো? সম্মান করতো। বিশেষ করে কে? প্লেটো, এরিস্টটল। এদেরকে কি করতো? ফলো করতো বা এদেরকে রেসপেক্ট করতো। এবং তিনি আরেকটা জিনিস ফলো করতো কি? এরিস্টটল আইডিয়াস অ্যাবাউট পোয়েট্রি। এই যে এরিস্টটল রয়েছে আইডিয়াস অ্যাবাউট পোয়েট্রি। এরিস্টটলের একটা আইডিয়া ছিল না? কি ছিল বলেন তো? পোয়েটিক্সে পড়ছি আমরা, পোয়েট্রি ইজ অ্যান মাদার আছে কি কয়? কিছু কয় না কে? Poetry is the mother of all lies. Mother of liars. Poetry is the spontaneous overflow. না, আমি ওটা বলি নাই। আমি বলছি হচ্ছে পোয়েট্রি সম্পর্কে এরিস্টটলের ভিউ কি ছিল? Poetry is mother of life. আরে বোকা, ওটা কি এরিস্টটলের ভিউ ছিল? ওটা Imitation of life. ইমিটেশন অফ লাইফ। কে বলছে এটা? ভাইয়া আমি একদম নতুন আপনাদের বেঁচে, মানে আমি শুধু গতকালকে শুনছি আর কি আপনাদের কথা। গুড, খুব সুন্দর। যে পোয়েট্রিটা মূলত কি? পোয়েট্রি হচ্ছে ইমিটেশন অফ লাইফ। ইমিটেশন মানে কি? মিমেসিস করছি না আমরা, অনুকরণ করা, নকল করা যেটা বলা হচ্ছে, সেটাই মূলত হচ্ছে এরিস্টটলের যে আইডিয়া পোয়েট্রি সম্পর্কে কি ছিল, এই যে পোয়েট্রি ইজ এন ইমিটেশন অফ লাইফ। তারপরে নেক্সট পয়েন্ট আমাদের যেটা, পোয়েট্রি ইজ অ্যান ইমিটেশন অফ লাইফ। এটা দ্বারা আসলে কি বোঝায়? অর্থাৎ সিডনি এখানে মূলত এই যে তার যে কথাটা, এটা কার কথা? এরিস্টটল। এটা হচ্ছে কার কথা? এরিস্টটল। এটার সাথে তিনি কি এগ্রি না ডিসএগ্রি? এটা গ্রিক ওয়ার্ড কি? আমার কথা কি শোনা যায়? জি ভাইয়া শুনতেছি। পরিবর্তে কি রিপ্রেজেন্ট ব্যবহার করা যাবে? না, গ্রিক ওয়ার্ড হিসেবে আমরা এই মিমেসিস, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড। আমাদের ইংলিশ ওয়ার্ড হচ্ছে ইমিটেশন।
আচ্ছা, এখানে সিডনি মূলত কি পোয়েট্রিকে বলে, যে একটা হচ্ছে স্পিকিং পিকচার। কি বলে? স্পিকিং পিকচার। এখানে আছে না বইয়ের মধ্যে? জি ভাইয়া। স্পিকিং পিকচার অর পিকচার ইন ওয়ার্ডস। স্পিকিং পিকচার অর পিকচার ইন ওয়ার্ডস, এটা দ্বারা কি? কারণটা কি? কারণ ইট পেইন্টস পিকচার উইথ ওয়ার্ডস, অর্থাৎ ওয়ার্ডের মাধ্যমে পুরো বিষয়গুলাকে তিনি সুন্দরভাবে তুলে ধরার যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে বলতেছে স্পিকিং পিকচার। আচ্ছা, এই আইডিয়াটাকে তিনি সমর্থন করেন, বুঝতে পারছেন? এবং এটার জন্য মূলত তিনি বলতেছেন এই যে পোয়েট্রি ইজ এন ইমিটেশন অফ লাইফ, যে বিষয়টা রয়েছে এটা মানুষদেরকে হেল্প করে, সাহায্য করে। কি সাহায্য করে? কি শিখতে সাহায্য করে? লার্ন অ্যাবাউট লাইফ, জীবন থেকে শিক্ষা লাভ করতে, জীবন থেকে শিখতে মূলত সাহায্য করে। এই এরিস্টটলের যে ভিউজটা রয়েছে, এরিস্টটলের যে আইডিয়াটা রয়েছে সেটাকে মূলত আমাদের স্যার ফিলিপ সিডনি সমর্থন করে এবং সেটাকে তিনি এগ্রি করে। ক্লিয়ার? তারপরে মূলত 3 টাইপস অফ পোয়েট্রি নিয়ে তিনি কথা বলছেন। 3 টাইপস অফ পোয়েট্রি কি কি সেগুলো? ডিভাইন পোয়েট্রি, ডিভাইন পোয়েট্রি, তারপর মোরাল পোয়েট্রি, তারপর ইমাজিনেশন পোয়েট্রি, প্রপার পোয়েট্রি। প্রপার পোয়েট্রি বইয়ে যেটা আছে, বইয়ে যেভাবে আছে সেটা আমি তুলে ধরতেছি। ক্লাসে হয়তো অন্য কিছু বুঝাইছিলাম। তিন ধরনের পোয়েট্রি। ডিভাইন পোয়েট্রি মূলত কি? কাকে নিয়ে কবিতা লেখা হবে? গড, রিলিজিয়ন, অ্যাবাউট রিলিজিয়ন এন্ড গড, অ্যাবাউট রিলিজিয়ন অর গড, এই ডিভাইন পোয়েট্রিতে যেটা মূলত। মোরাল পোয়েট্রি কি নিয়ে লেখা হবে? ফিলোসফি, অ্যাবাউট ফিলোসফি and good values, good values and proper যে পোয়েট্রিটা রয়েছে সেটা মূলত কি? about nature and human life। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। সবার কি ঘুম পাইছে? জি ভাইয়া বুঝছি। না দাদা আর একটু কষ্ট করেন, যদি একটু কষ্ট করেন, একটু কষ্ট করলে গ্রুপ এই ক্লাসের মধ্যে সবকিছু বুঝতে হবে। আচ্ছা, তো এই 3 ধরনের পোয়েট্রির কথা তিনি বলছেন। ভাইয়া একটু দিচ্ছেন না? বাপরে, লিখে নিচ্ছেন? ভাই আগে ক্লাস থেকে স্যার দেখে এরকম ভাবে বলতাম। কি বলতেন? এই যে নাম মুছার জন্য স্যার আরেকটু রয়েছে, বাকি রয়েছে, মুছছেন না, আটকে দিতাম। হইছে 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 ভাই। ওকে, আচ্ছা নেক্সট, পোয়েট্রি টিচেস রাইট অর রং। ওই যে সেম পয়েন্ট গুলো আসতেছে। পোয়েট্রি টিচেস রাইট অর রং। মূলত পোয়েট্রি আমাদের কি শেখায়? ভালো এবং খারাপটা মানে গ্রহণ করতে শেখায়। যে আপনি পোয়েট্রি টিচেস পিপল টু চুজ গুড ওভার এভিল, ভালো এবং মন্দটাকে চুজ করতে শেখায় কে? পোয়েট্রি। এবং এটা কি প্রদান করে আমাদের? মোরাল লিসন, নৈতিক শিক্ষা প্রদান করে, তাই না? সাথে কি আমাদের এন্টারটেইন করে না? এন্টারটেইন। এই পোয়েট্রি আমাদের মোরাল লিসন প্রোভাইড করে, এন্টারটেইন করে। বুঝতে পারছেন? জি ভাইয়া। পোয়েট্রি কার থেকে বেটার? হিস্ট্রি। শুধু হিস্টোরি? ফিলোসফি। হিস্ট্রি এন্ড ফিলোসফি। তাহলে পোয়েট্রি আমাদের বেটার দ্যান হিস্ট্রি এন্ড ফিলোসফি। এটা নিয়ে তো আলাদা করে আলোচনা করার কিছুই নাই। হিস্টোরি কি? পাস্ট,
ফিলোসফি হচ্ছে ফিউচার, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, সেক্ষেত্রে পোয়েট্রি মূলত কি করতে পারে? পোয়েট্রি ক্রিয়েটস পাওয়ারফুল ইমেজেস, পাওয়ারফুল ইমেজেস, অর্থাৎ পোয়েট্রি মূলত, অর্থাৎ পোয়েট যারা রয়েছে তারা কবিতার মধ্যে কি খুব শক্তিশালী কি ইমেজ তৈরি করতে পারে, পারে কি না? যেমন কবিরা মূলত এমন ইমাজিনেশন ব্যবহার করে বা এমন দৃশ্যটা ব্যবহার করে, আমরা যদিও জানি যে এটা আসলে কল্পনা, কিন্তু তারপরও এমন ভাবে তুলে ধরে যেটা আসলে সত্য মনে হয়, হয় কি না? জি ভাইয়া, একদম। সেই বিষয়টাই যে পোয়েট্রি ক্রিয়েটস পাওয়ারফুল ইমেজেস, বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং এই পোয়েট্রি attracts everyone. পোয়েট্রি মূলত কি করে? সবাইকে কি করে? যে এমন একটা স্পেশাল পাওয়ার রয়েছে যেটা মানুষকে সবাইকে শেখায় এবং মানুষকে কি করে? আকর্ষিত করে, আকৃষ্ট করে। এবং এমন একটা জিনিস যেই জিনিসটার মধ্যে, যেমন ধরেন ইতিহাস, একটা ছোট বাচ্চা ক্লাস 2 এর বাচ্চা 3 বাচ্চা বুঝবে? দর্শন বুঝবে না, কিন্তু একটা 2 এর বাচ্চা 3 বাচ্চা কবিতা বোঝে কিনা? হ্যাঁ দাদা। তাহলে কি সব ধরনের মানুষ এটাকে বুঝতে পারবে, বোঝে? ক্লিয়ার? জি ভাইয়া। পোয়েট্রি ইজ দ্য বেস্ট ফর্ম অফ আর্ট। ক্লিয়ার? এই ছিল মোটামুটি আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা আনসার। বুঝতে পারছি আমরা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ডান ডান ডান। এই সবাই যদি ফেসবুকে যারা আছেন বুঝতে পারেন, সবাই ডান লিখেন, ডান। জি ভাইয়া, ডান। ওকে, বেশি সময় লাগবে না, আর অল্প সময় লাগবে, একটু কষ্ট করেন। এইটুকু যদি ক্লাস করতে যদি আপনাদের কষ্ট লাগে, আমাদের নিতে তাহলে কিরকম কষ্ট লাগে কিনা? দাদা জি ভাইয়া, লাগবে না, আপনারা তো শিক্ষক, শিক্ষকদের কষ্ট হয় না। হ্যাঁ, আমাদের আবার কষ্ট আছে। না না দাদা, আমাদের শুনতেই কষ্ট লাগে। শুনতেই কষ্ট লাগে, আর আমি এখানে কি লেখালেখি করতেছি, সাথে বক বক করতেছি, গলা শুকিয়ে গেছে। এই ক্লাস নেওয়ার পরে 2 ঘন্টা কথা বলার পর যখন আমি নরমালি কথা বলি, আমার নিজের যে ভয়েস আছে আমি নিজে বুঝতে পারি না যে আসলে আমার কণ্ঠটা এরকম হইলো কেন। সকালে ক্লাস থাকে, রাতে ক্লাস থাকে, সকালে ক্লাস থাকে, রাতে ক্লাস থাকে, কি করার আছে? কিচ্ছু করার নেই। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি আছে? Discuss fitness view on universality. Discuss Sydney's view on antiquity. Antiquity মানে কি? প্রাচীনত্ব। প্রাচীনতা। প্রাচীনত্ব। এবং ইউনিভার্সালিটি মানে কি? সার্বজনীনতা। সার্বজনীনতা। তাহলে সিডনির দৃষ্টিভঙ্গি, অর্থাৎ কবিতার যে প্রাচীনত্বতা আছে এবং কি সার্বজনীনতা রয়েছে, সেটা তিনি এখানে আলোচনা করতে বলছেন। প্রশ্ন কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ইন্ট্রোডাকশনটা আমাদের কিভাবে হবে তাহলে? পোয়েট্রি ফেস্ট ক্রিটিসিজম নাম্বার 7। পোয়েট্রি ফেস্ট, মিউট করে নেন। পোয়েট্রি ফেস্ট ক্রিটিসিজম, অর্থাৎ এই সিডনির সময় মূলত সাম পিপল ক্রিটিসাইজ কি? পোয়েট্রি। পোয়েট্রি, গুড। বুঝিনি পোয়েট্রি কি লিখছেন? পোয়েট্রি ফেস্ট FACED মুখোমুখি হয়, ক্রিটিসিজম সমালোচনার মুখোমুখি হয়, কারণ সেই সিডনির সময় মূলত সাম পিপল ক্রিটিসাইজড পোয়েট্রি। তার মধ্যে থেকে স্টিফেন গোশন, তিনি মূলত পোয়েট্রি সম্পর্কে
আউল ফাউল কিছু কথাবার্তা বলছেন। মূলত বেশ কিছু তার অবজেকশন ছিল, কয়েকটার উত্তর প্রদান করছেন তিনি। বলেন তো কয়টার উত্তর প্রদান করছেন? চারটা ভাইয়া। চারটা। কয়টা? চারটা। আর কেউ কি কোনো ভিন্ন মত পোষণ করলেন নাকি? আরেকজন কতজন বললো? বলেনি। ওকে, তাহলে এখানে সিডনি ডিফেন্ড পোয়েট্রি প্রুফ, এটা মানে প্রমাণ করার জন্য তিনি ডিফেন্ড করছেন যে পোয়েট্রি হচ্ছে কি ভ্যালুয়েবল একটা মূল্যবান একটা আর্ট, সব থেকে বেস্ট আর্ট ফর্ম। ওকে, এভাবে মূলত আমরা শুরু করব। এবং সব থেকে প্রাচীন, অর্থাৎ আমাদের প্রশ্নটা হচ্ছে কি অ্যান্টিকুইটি নিয়ে কথা বলছে। অ্যান্টিকুইটি বলতে আসলে কি প্রাচীনত্ব, যেটা আসলে পোয়েট্রি কি বলেন তো? পোয়েট্রি is one of the oldest art বা প্রাচীন আর্ট, তাই না? খুব পুরাতন একটা শিল্প কি পোয়েট্রি, তো নাকি অন্য কিছু? পোয়েট্রি। এবং এটা মূলত আসলে পোয়েট্রিটা মানুষকে কি করে? গাইড করে। পোয়েট্রি কি করে? পোয়েট্রি ওই যে আমরা বলছিলাম না যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন কবিতা লিখতেন তিনি প্রকৃতিকে প্রাধান্য দিতেন, তাই না? প্রকৃতির মধ্যে সবাইকে যেতে বলতেন। প্রকৃতি অ্যাজ আ নার্স, প্রকৃতি অ্যাজ আ গাইড, প্রকৃতি অ্যাজ আ টিচার, নেচার অ্যাজ আ টিচার, নেচার ইজ আ গাইড, নেচার অ্যাজ আ নার্স। বলছিল না এভাবে? জি ভাইয়া। পোয়েট্রিটা আমাদেরকে কেয়ার করে, পোয়েট্রি আমাদেরকে কেয়ার করে। একটু আগেই তো এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমরা যখন খুবই বিষণ্ণ থাকি, আমরা যখন রিলেশন করে ছেঁকাকে বেকা হয়েছি, বা বাবা মা খুব প্রচুর পরিমাণে গালাগালি দিল, মন ভীষণ খারাপ, তখন আর কি করব, ভালো লাগে না কোনো কিছু, তখন আর কি করি? গান শুনি, তাই না? ভালো লাগে, এই যে ব্যাপারটা, সেটাই তো পোয়েট্রি, তাই তো? এবং আমাদেরকে ভালো লাগে। এবং এই কারণে বলতেছে পোয়েট্রি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। পোয়েট্রি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। সবসময় পোয়েট্রি হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা মূলত এই যে যারা মূলত এখানে বেশ কিছু এক্সাম্পল পাবো আমরা, যে হোমার, হেসিওড, মেসাউস, পিপল, মানে মানুষদেরকে পোয়েট্রির মাধ্যমে এরা শিখিয়েছিল বা পোয়েট্রির মাধ্যমে বুঝাইছিল এই ব্যক্তিরা অনেক আগে। এই যে গ্রিসের মধ্যে, গ্রিসের পোয়েট লাইক হোমার, মেসিউস এবং হেসল্ট বইয়ের মধ্যে আছে মনে হয়, থাকার কথা আছে না? জি ভাইয়া। এরা মূলত কি করছে? এই পোয়েট্রির মাধ্যমে মানুষজনকে শিখিয়েছে। ইতালির মধ্যে দান্তে, বোকাচ্চিও আর কি পেত্রার্ক, যাদেরকে মূলত কি বলা হয়? একসাথে কি বলা হয়? গ্রিক ক্রাউন বলা হয়। তারা মূলত কি পোয়েট্রির মাধ্যমে মানুষজনকে শিখিয়েছে, মানুষজনকে জানাইছে। কিসের মাধ্যমে? পোয়েট্রির মাধ্যমে। এরাই তো হচ্ছে মূল কারিগর। আবার ইংল্যান্ডের মধ্যে কে? চসার, গাওয়ার, তাই না? ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর মধ্যে পোয়েট্রি ব্যবহার করছে, পোয়েট্রির মাধ্যমে। এই যে ক্যান্টারবুরি টেলস, চসারের বিখ্যাত একটা মাস্টারপিস, কিভাবে লেখা? পোয়েট্রি না? তিনি তো মূলত ইংরেজি পোয়েট্রির জনক বলা হয় কাকে? মডার্ন পোয়েট্রি জনক জিওফ্রি চসারকে। তিনি তো মূলত কি এই পোয়েট্রির মাধ্যমে মানুষজনকে বিষয়গুলো জানাইছে। তাহলে এটাকে আমরা অবশ্যই কি বলবো যে গুরুত্বপূর্ণ বা ওল্ডেস্ট আর্ট বলা যায় কিনা? পোয়েট্রি ইজ ফাউন্ড এভরিওয়্যার। কাকে বলা হয় আবার বলেন একটু। কোনটা? মডার্ন পোয়েট্রির জন্য কাকে বলা হয় ওটা? জিওফ্রি চসার। পোয়েট্রি ইজ ফাউন্ড এভরিওয়্যার। পোয়েট্রি তার মানে কি সব জায়গায় আমরা পাই, তাই না? পোয়েট্রিকে পাই কিনা? হ্যাঁ দাদা। জি ভাইয়া।
পোয়েট্রি সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পোয়েট্রি ব্যবহার হয়েছে। পোয়েট্রি ইন ডিফারেন্ট কালচারস, এটা একটু বলবো। পোয়েট্রি ইন ডিফারেন্ট কালচারস, পোয়েট্রি ইন ডিফারেন্ট কালচারস, তার মানে কি যে ডিফারেন্ট কালচারস, পোয়েট্রি ইন ডিফারেন্ট কালচার, ভিন্ন সংস্কৃতি রয়েছে পোয়েট্রির মধ্যে। যেমন টার্কিতে আছে অনলি পোয়েটস এন্ড ল মেকার্স ওয়ার রেসপেক্টেড রাইটার্স, যেখানে কি টার্কি যেটা তুর্কি, যেটা তুর্কির মধ্যে কি অনলি পোয়েটস এন্ড ল মেকার্স, যারা মূলত আইন প্রণেতা রয়েছে, তারা কি রেসপেক্টেড হয়, রাইটারদের কাছে রেসপেক্টেড হয়, তাই তো? আয়ারল্যান্ডের মধ্যে উইথ লিটল এডুকেশন, যদি কম শিক্ষাও থাকে, সে যদি কবি হয়ে থাকে, তাকে প্রচুর সম্মান করা হয়, তাকে প্রচুর সম্মান করা হয়। ইন্ডিয়ার মধ্যে uncivilized tribes, উপজাতি used poetry in their religious ceremonies, calling them eritos. In Wales, poetry has been important for many centuries. মানে বিভিন্ন জায়গায় পোয়েটদেরকে বিভিন্ন ভাবে বা পোয়েট্রিকে বিভিন্ন ভাবে গ্রহণ করা হয়, এই জন্য বলছে যে পোয়েট্রি ইন ডিফারেন্ট কালচারস। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। Last, poetry is the best form of art. Poetry is the best form of, অর্থাৎ পোয়েট্রি কি গ্রহণযোগ্যতা সব জায়গায় সব ক্ষেত্রেই রয়েছে, সবাই এটাকে গ্রহণ করে, এক একজন এক এক ভাবে গ্রহণ করে, এই হচ্ছে বিষয়টা, অর্থাৎ ইউনিভার্সালিটি যেটা বোঝানো হয়। তাহলে আমাদের ওল্ডেস্ট এন্ড মোস্ট ইউনিভার্সাল আর্ট কোনটা? পোয়েট্রি, যেটা মূলত পোয়েট্রি ইন্সপায়ার্স আস, পোয়েট্রি ইন্সপায়ার্স আস, পোয়েট্রি এন্টারটেইন আস, তাই তো? জি ভাইয়া। Poetry touches human emotions, right? জি ভাইয়া। এই ছিল মোটামুটি আমাদের অ্যান্টিকুইটি এন্ড ইউনিভার্সালিটি যে প্রশ্নটা, সেটা ব্যাখ্যা। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। তারপরে লাস্ট কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, চার্জ গুলার সম্পর্কে আলোচনা। কি প্রশ্নটা বলেন তো? What charges are brought against poetry and how does Sydney defend those? আচ্ছা, গুড। মূলত প্রশ্নটা হচ্ছে যে সিডনি মানে পোয়েট্রি সম্পর্কে স্টিফেন গোসন যে চার্জেস গুলা দিয়েছিল, তার তিনি কি করেছেন, কিভাবে ডিফেন্ড করেছেন, সেটা কিভাবে প্রতিরোধ করেছেন, সেটাই তো নাকি? জি ভাইয়া। প্রথম যে পয়েন্টটা আমরা কি দিতে পারি, স্টিফেন গোসন কি ক্রিটিসাইজ, স্টিফেন গোসন ক্রিটিসাইজড পোয়েট্রি, এটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নাই, নাকি আছে? না ভাইয়া। তারপরে হচ্ছে কি ফার্স্ট চার্জ শুরু, আমাদের ফার্স্ট চার্জ মূলত কি বুঝাইছে, যে পোয়েট্রি ইজ আ ওয়েস্ট অফ টাইম। কি পোয়েট্রি কি ফার্স্ট যেটা চার্জ, ওয়েস্ট অফ টাইম, কাকে বলতেছে? পোয়েট্রি কে বলতেছে, তাই না? এখানে স্টিফেন গোসন বলতেছে যে গোসন মূলত বলতেছে পোয়েট্রির মধ্যে সময় অপচয় না করে অন্য জায়গায় সময় অপচয় করা ভালো, অন্য কিছু করে সময় অপচয় করা ভালো, অর্থাৎ মানে অন্য পোয়েট্রিতে যে যারা পড়তেছে তারা, তিনি বলতেছেন যে এখানে তারা সময় অপচয় করতেছে, কি করতেছে? টাইম ওয়েস্ট করতেছে, সময় অপচয় করতেছে, এখানে থেকে তারা কোনো মোরালিজম শিখতে পারতেছে না, জাস্ট ওয়েস্ট অফ টাইম। আপনি যদি সেই সময়টাই অন্য জায়গায় কাজে লাগান, সেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে বা বেনিফিটেড হবেন আপনি। ক্লিয়ার? জি ভাইয়া। এখন এখানে সিডনি কি বলতেছে? সিডনি বলতেছে যে এটা আসলে কি ওয়েস্ট অফ টাইম নয়, কারণ কি এটা ভেরি ইউজফুল, কারণ কি ইট টিচেস এন্ড ইন্সপায়ার আস, কি ইট টিচেস and inspire us. Inspire us, teaches and inspires us. বুঝতে পারছেন? জি ভাইয়া। যে
তিনি এখানে বলতে চাচ্ছেন যে আসলে প্রত্যেকটা বিষয়ের একটা কি রয়েছে, ভ্যালু রয়েছে, মূল্য রয়েছে, প্রত্যেকটা বিষয়ের একটা ভ্যালু রয়েছে। ঠিক সেরকমই পোয়েট্রির মধ্যে একটা স্পেশাল পাওয়ার রয়েছে। কি রয়েছে? স্পেশাল পাওয়ার রয়েছে, যেটা মানুষকে কি করতে পারে, পোয়েট্রি মানুষকে এডুকেট করতে পারে, মানুষকে শেখাতে পারবে, মানুষকে কি করতে পারে, আর এন্টারটেইন করতে পারবে। তাহলে এটা কিভাবে আসলে ওয়েস্ট অফ টাইম হয়? আসলে কি হয়? না ভাই। সেকেন্ড চার্জটা কি? পোয়েট্রি মাদার অফ লাইফ। আমি যদি এইভাবে বলি যে পোয়েট্রি বোঝার জন্য ইজ ফুল অফ লাইস। কে বলছে এটা? স্টিফেন গোশন। তিনি বলছেন আসলে যে আসলে এই কবিতার মধ্যে কবিরা মূলত কি করে, সবসময় মিথ্যা কথা বলে। সবসময় কি করে? মিথ্যা কথা বলে। কিভাবে মিথ্যা কথা বলে? হ্যাঁ, তারা এখানে মিথ্যা কথা বলে বলতে কি, তারা কি ব্যবহার করে? ইমাজিনেশন, কল্পনা ব্যবহার করে তিনি মূলত বলে। আমরা যদি বায়োগ্রাফি আর লিটারেচার পড়ে থাকি, তাহলে ইমাজিনেশনের ব্যাপারটা ক্লিয়ার আছে সবার? জি ভাইয়া। প্রাইমারি ইমাজিনেশন আর সেকেন্ডারি ইমাজিনেশন ক্লিয়ার আছে? প্রাইমারি ইমাজিনেশন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকে, কিন্তু সেকেন্ডারি ইমাজিনেশন সবার মধ্যে থাকে না। যারা হাই থিঙ্কার, যারা কবি সাহিত্যিক, তাদের মধ্যে সেকেন্ডারি ইমাজিনেশনটা থাকে। আপনি যেভাবে কল্পনা করতেছেন, আমিও সেভাবে কল্পনা করতেছি, কিন্তু তারা ভিন্নভাবে কল্পনা করতেছে, তারা অন্যভাবে কল্পনা করতেছে। এটা হচ্ছে মূলত কি ডিফারেন্স তাদের সাথে আমাদের। ক্লিয়ার? জি ভাইয়া। তারা মূলত কি, যে তারা মূলত এটা বলে না যে এটা হবেই, এটা হতে পারে। তারা যে কল্পনা ব্যবহার করতেছে, তারা নির্দিষ্ট করে, সার্টেনলি নির্দিষ্ট করে, নিশ্চিত ভাবে এটা বলে না যে এটাই হবে বা এটাই ঘটবে। বলে? না ভাইয়া। বলে না। ইট উইল বি হ্যাপেন, এটা ঘটতে পারে, ইট উইল বি হ্যাপেন। তারা মিথ্যা কথা বলে না, তারা কল্পনা ব্যবহার করে বলে। কিন্তু দেখা যায় তাদের যে কল্পনা শক্তি বা ইমাজিনেশন পাওয়ার, সেটা ভবিষ্যতে সেম হয়ে যায়, বিষয়গুলা মিলে যায়। এই জন্য তিনি বলতেছেন যে তারা মিথ্যা কথা বলেন, তারা ইমাজিনেশন ব্যবহার করে, তারা ইমাজিনেশন ব্যবহার করে। তাহলে কিভাবে আসলে তারা মিথ্যা কথা বললো, বিষয়টা তাহলে তিনি এভাবে ডিফেন্ড করেছেন। ওকে, তারা বলতেছে হোয়াট কুড হ্যাপেন এন্ড হোয়াট শুড হ্যাপেন, হওয়া উচিত বা হতে পারে, এই বিষয়গুলোই ব্যবহার করছেন। ওকে, থার্ড চার্জ কি? Poetry is the nurse of বাপরে, কিডা, কোনটা কোনটা? চার্জের মধ্যে কি বলছেন? পোয়েট্রি ইজ কোন চার্জ? ফার্স্ট চার্জ না সেকেন্ড চার্জ? সেকেন্ড, লাস্ট এটা। ফুল অফ লাইফ। ফুল অফ লাইফ। এগুলো চার্জগুলো আমি সংক্ষেপে বলছি। তারপরে হচ্ছে কি থার্ডটা কি মূলত? থার্ড চার্জ কি? নার্স অফ অ্যাবিউজ। bad desire. আচ্ছা, এটাকে যদি এভাবে বলা যায় কিনা, পোয়েট্রি এন্ড কাওয়ার্স। ব্যাড ডিজায়ার, অর্থাৎ কোনটা? পোয়েট্রি হচ্ছে কি নার্স অফ অ্যাবিউস, যেটা আসলে পোয়েট্রি এন্ড কাওয়ার্স ব্যাড ডিজায়ার, অর্থাৎ খারাপের দিকে ধাবিত করে। পোয়েট্রিটা মানুষের খারাপ ইচ্ছার দিকে ধাবিত করতেছে বা উৎসাহিত করে। তিন নাম্বারটা পুরোপুরি দেখা যাইতেছে না, পোয়েট্রি ইজ পড়ে কি? আপনি বেশি 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 জুম করে ফেলছেন, একটু জুমটা কমান, স্ক্রিনটা ধরে একটু টাচ করেন, কমে যাবে। জি ভাইয়া, জি ভাই, জি। এখানে বলতেছে যে স্টিফেন গোশন, যে তিনি আসলে এই পোয়েট্রি মানুষকে কি করতেছে, মিসলিড করতেছে, মিসলিড পিপল, কি করতেছে, মিসলিড বলতে আসলে কি খারাপ পথে ধাবিত করতেছে। সেই ক্ষেত্রে পোয়েট্রি মূলত এখানে কি লিখছেন? পোয়েট্রি ইনকারেজেস পরে ব্যাড ডিজায়ার, এখানে গোশন বলতেছে মিসলিড করতেছে, মিসলিড, পোয়েট্রি মানুষকে মিসলিড করতেছে, ভুল পথে চালিত করতেছে, ভুল পথে চালিত করতেছে। সেই ক্ষেত্রে আমাদের স্টিফেন গোশন বলছে যে আসলে
পোয়েট্রি কাউকে ভুল পথে চালিত করতেছে না। ওই যে বলছিলাম শুরুর দিকে যে সমাজের মধ্যে খারাপ কিছু ব্যক্তি রয়েছে বা খারাপ কোনো মানুষ থাকবেই স্বাভাবিক, তারা কি যদি সেটাকে খারাপ ভাবে পরিচালিত করে বা খারাপ পথে নিয়ে যায়, তার মানে যে পোয়েট্রি খারাপ এটা আমরা কিন্তু কখনো বলতে পারি না, বা বলতে পারি? না ভাইয়া। না ভাইয়া। এই হচ্ছে ব্যাপার। এন্ড ফোর্থ যে চার্জটা, হ্যাঁ কি বুঝি না আপু, আপনার কথা বুঝি না। কে বলেছে? স্টিফেন গোসন বলছেন যে পোয়েট্রি মানুষকে মিসলিড করতেছে, ভুল পথে ধাবিত করতেছে। সেক্ষেত্রে আমাদের সিডনি এটা রিপ্লাই করছে কিভাবে, যে পোয়েট্রি আসলে মানুষকে মিসলিড করে না, পোয়েট্রি আসলে মানুষকে মিসলিড করে না। এটা ডিপেন্ড করে হাউ পিপল ইউজ ইট, মানুষ কিভাবে এটা ব্যবহার করতেছে। এটা ডিপেন্ড করতে নির্ভর করে যে মানুষ এটাকে কিভাবে ব্যবহার করতেছে। আপনি চাইলে ভালোভাবে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে খারাপ ভাবে ব্যবহার করতে পারবেন। এই বিষয়টাই বলছে। যদি কোনো খারাপ কোনো ব্যক্তি খারাপ ভাবে সেটা ব্যবহার করে, তার মানে এই নয় যে আসলে এটা হচ্ছে মানুষকে ভুল পথে চালিত করতেছে। ওকে, 4 নাম্বার যেটা বোঝায় যে আসলে পোয়েট্রি, প্লেটো ব্যান্ড পোয়েটস, অর্থাৎ এই প্লেটো মূলত কে, একজন গ্রিক বা গ্রিসের একজন কে দার্শনিক, তাই না? তিনি মূলত তার আইডিয়াল ওয়ার্ল্ড থেকে তার রিপাবলিক একটা তার গ্রন্থ ছিল, সেখানে মূলত বলছেন যে আসলে তার পোয়েট্রিদের আসলে ব্যান করা উচিত, সরি পোয়েটদের আসলে ব্যান করা উচিত। কারণ তিনি এ কারণে বলছেন, সরি পোয়েটদের ব্যান করার কথা বলছেন, পোয়েট্রির কথা কখনো বলেন নাই। কেন বলেন নাই? কারণ সে সময় যারা কবিরা ছিল তারা মূলত কবিতাটাকে মিস ইউজ করছে, খারাপ ভাবে উপস্থাপন করছে। দ্যাট ইজ ওয়াই মূলত এখানে এই কথাটাই, তার এই কথাটাই স্টিফেন গোসন এখানে তুলে ধরছেন এবং সেটার উত্তর প্রদান করছেন বা সেটাকে ডিফেন্ড করছেন এভাবে যে আসলে যে তার আইডিয়াল ওয়ার্ল্ড থেকে তিনি বাদ দিতে বলছেন কবিদের, এটার পক্ষে তিনি ছিলেন না। কারণ এখানে বিষয়টা একটু বোঝেন যে আসলে সে সময়কার যে কবি সাহিত্যিকরা ছিল তারা খুব ভালো কোনো কবিতা উপহার দিতে পারেনি এবং তাদের কবিতার মধ্যে হানাহানি, খুনাখুনি এবং খুব বাজে বাজে জিনিসগুলা, সেক্সুয়াল থিংস যে বিষয়গুলো রয়েছে এগুলোতে বেশি প্রভাবিত ছিল, এই বিষয়গুলো বেশি উপস্থাপন করতো। দ্যাট ইজ ওয়াই তিনি বলছেন কবিদের আসলে ব্যান করা উচিত, কবিদের ব্যান করা উচিত, এখানে বলছেন। তিনি এটা বলেন নাই যে কবিতাকে আসলে পোয়েট্রিকে ব্যান করা উচিত, এই কথাটা তিনি কিন্তু বলেন নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। তিনি মূলত ক্রিটিসাইজ করছেন যে আসলে এই যে তিনি নিজেও একজন, প্লেটো নিজেও একজন পোয়েট, প্লেটো হিমসেলফ ওয়াজ আ পোয়েট, এবং তিনি নিজেও কি করছেন, পোয়েট্রির প্রশংসা করছেন। তার আয়ন একটা গ্রন্থ রয়েছে, আয়নে, ION, আয়নে। এই জন্য তিনি পোয়েটদেরকে ব্যান করতে চেয়েছেন, পোয়েট্রিকে নয়। বোঝা গেছে যে আসলে যে খারাপ যে কবিরা ছিল, ব্যাড পয়েট যারা, হু মিসলিড পিপল, যারা মূলত খারাপ মানুষদেরকে খারাপ পথে চালিত করতেছে, তাদেরকে ব্যান করার কথা বলছেন। ক্লিয়ার? জি ভাইয়া। এই যে এন্ড ফাইনাল যে কথাটা, সিডনিস ডিফেন্স মেক পোয়েট্রি স্ট্রঙ্গার। সিডনিস ডিফেন্স মেক্স পোয়েট্রি স্ট্রঙ্গার। সিডনির যে এই যে ডিফেন্সটা করছে, তিনি এই যে প্রতিরোধটা করছেন, এটা আসলে কবিতাকে কি করে, আরো শক্তিশালী করে তোলে, আরো শক্তিশালী করে তোলে। এই মোটামুটি আমাদের যে অ্যানাপোলজি ফর পোয়েট্রি শর্ট ব্রড সব কোশ্চেনের আলোচনা, প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা এই পর্যন্তই, শেষ এখানেই। বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে বা ডাউট আছে থাকে বলতে পারেন। না ভাইয়া। কারণ অলমোস্ট 10:30টায় ক্লাস শুরু, 9:30টায় ক্লাস শুরু হয়েছে, 11:30টা বেজে গেছে, অলমোস্ট 2 ঘন্টা। না 2 ঘন্টা। ভাইয়া লাস্টের লাইনটা কি ছিল? সিডনিস ডিফেন্স মেক্স পোয়েট্রি স্ট্রঙ্গার, অর্থাৎ সিডনির
যে প্রতিরোধটা রয়েছে সেটা কি পোয়েট্রি কি তৈরি করে, আরো বেশি করে শক্তিশালী করে তোলে, তৈরি করে। বুঝা গেছে? জি ভাইয়া। এখন কি কারো কোনো সমস্যা রয়েছে? না ভাই। বোঝা গেছে? ক্লাসটা পুরোপুরি বুঝতে পারছেন সবাই ক্লিয়ারলি? জি ভাইয়া। ভাইয়া কোড চার্জ কি প্লে টু ব্যান্ড পয়েন্টস ওটা লিখলে হবে? না না, ওটা লিখবেন না। ওটা লিখবেন কেন? ওখানে বইয়ের মধ্যে তো আছে মনে হয়, শুরুতেই আছে। ছিল না? আমি লিখে দিছিলাম না ক্লাসের মধ্যে? জি ভাইয়া। ওটা লিখবেন। হ্যাঁ, ওই যে ওইগুলো লিখে দিবেন। যে ফার্স্ট চার্জ হচ্ছে এটা। এটা লিখে দিবেন। মিউট করে নেন, মিউট করে নেন। কথাটা শুনেন। যেই আমি চার্জগুলো লিখে দিয়েছিলাম আপনাদের ক্লাসের মধ্যে, সেই চার্জগুলো আপনারা ওই প্রশ্নটা যদি আসে সেটা লিখবেন যে ফার্স্ট চার্জ, স্টিফেন গোসনস ফার্স্ট চার্জ অ্যাবাউট পোয়েট্রি, ইট ইজ the poetry is a waste of time, poetry is mother of lies, poetry nurses abuse, কি যেন আছে এরকম কথা আসছে না, কথা বলা বেশি হয়ে গেছে। আচ্ছা ভাইয়া। এই যে চারটা লিখে দিয়েছিলাম ওইগুলা লিখে দিবেন, ওইগুলা লিখে দিয়ে ব্যাখ্যা করে দিবেন, ঠিক আছে? তাহলে সহজ হবে আরো বেশি ভালো হবে। ওইগুলো তো ভাইয়া কোশ্চেনটা বোঝার জন্য, আমরা তো লিখবো যে ওই কোশ্চেনের আলোকে আনসার অনুযায়ী। জি জি, ওটা যদি মেইন যে ছিল সেটা লিখতে পারেন খুবই ভালো হবে, সেক্ষেত্রে মার্কস বেশি পাবেন। ওটা আপনাদের এজ আ কোটেশন হিসেবে ইউজ হবে। ওকে, তাহলে আমাদের অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি নিয়ে বিশদ আলোচনা হয়ে গেল, সমালোচনা হয়ে গেল। এখন আগামীকালে ক্লাস আছে আপনাদের? জি ভাইয়া। ক্লাস তো রেগুলারই আছে ভাইয়া। ওরে বাপ রে, মারছেন, মাইরা ফলাইছেন আমারে। জি ভাইয়া, প্রতিদিনই আছে ক্লাস। প্রতিদিন ক্লাস আছে আপনাদের? আজকে ক্লাস নিতে যে আমার সকালে থার্ড ইয়ার প্রিমিয়াম ব্যাচের ক্লাস নিতে পারেনি। ভাইয়া আমাদের তো এক্সাম এসে পড়ছে, একটু শেষ হয়ে যাক। জি, সমস্যা নাই, আপনাদের শেষ করে দিব, যেমনি হোক শেষ করে দিব, এবং খুব ভালোভাবে শেষ হচ্ছে আশা করি। হচ্ছে কিনা? জানতাম না তো যে আগে ক্লাস হয়, মানে আগে ক্লাসগুলো করলে তো এই দৌড়ের উপরে থাকতে হইতো না, এখন তো দেখা যাচ্ছে তো দৌড়ের উপরে আছি। এই দৌড়ের উপরে যেন ফোর্থ ইয়ারে না থাকতে হয়, মাথায় রাখবেন। ফোর্থ ইয়ারে কিন্তু অনেকগুলো কোর্স। জি ভাইয়া। জি ভাইয়া। ফোর্থ ইয়ারে অনেকগুলো কোর্স আছে। দাদা সকালেও কি ফ্রি ক্লাস করান? না, সকালে আমাদের থার্ড ইয়ার প্রিমিয়াম ব্যাচের ক্লাস হয়, ফার্স্ট ইয়ারদের, সেকেন্ড ইয়ারদের, ফোর্থ ইয়ারের ক্লাস রাতেই হয়। যাদের এখন রানিং ফোর্থ ইয়ার আছে, আপনাদের সিনিয়ররা। ফার্স্ট ইয়ার প্রিপারেশন ব্যাচ চলতেছে, সেকেন্ড ইয়ার ফাউন্ডেশন কোর্স চলতেছে, ফোর্থ ইয়ার প্রিপারেশন ব্যাচ চলতেছে, থার্ড ইয়ার প্রিমিয়াম ব্যাচ চলতেছে। ওকে, তো মোটামুটি আমরা 2 ঘন্টা কথাবার্তা বলে শেষ করে দিয়েছি, গল্প সল্প করছি। এখন আপনাদের যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে বাসায় এগুলো পড়া, অ্যাটলিস্ট পড়ে শেষ করবেন, একবার করে হইলেও রিভিশন পড়ে শেষ করবেন, এবং পয়েন্টগুলো যারা লিখে নিয়েছেন পয়েন্টগুলো লিখে ধরে ধরে অ্যাটলিস্ট একবার করে বুঝে পড়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারবেন, আশা করি। যদি বুঝতে তারপরও না পারেন, নট মি, আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম। ওকে ওকে ভাইয়া। তাহলে সি ইউ টুমরো। আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভাই আগামীকালকেও কি 9:30টায়? জি, 9:30টায় হইলে 9:30টায় ক্লাস হবে। ক্লাস হয় কিনা এখানে সন্দেহ আছে। আগামীকালকে আমার ফোর্থ ইয়ার ক্লাস আছে, ফোর্থ ইয়ারের ক্লাস 10টায় হয়। এখন থার্ড ইয়ার আপনাদের ক্লাস এবং ফোর্থ ইয়ার ক্লাস নেওয়া সম্ভব না। দিনের বেলা ক্লাস করলে আপনাদের কি করতে পারবেন? না ভাই, আজ শেষ করতে হয় সেজন্য। দিনের বেলা বলতে করলে পারবো, হচ্ছে ক্লাস তো রেকর্ড থাকে, যদি ক্লাস রেকর্ড থাকে তাহলে
কালকে ক্লাস করলে সম্ভবত সকালে ক্লাস করতে হবে। ওরকম যদি আমি দেখি আজকে রুটিনটা দেখে যদি আগামীকালকে ক্লাস থাকে, 4th ইয়ারের যদি ক্লাস থাকে আমার, তাহলে আপনাদের ক্লাস সকালে হবে। আমি জানাই দেবো, রাতে জানাই দেবো। ওকে? ভাইয়া কালকে কি শর্ট কোশ্চেন গুলো সব করানো শেষ হয়ে গেছে? কোনগুলা? শর্ট কোশ্চেন গুলো কিসের? ক্রিটিসিজম। পলিটিক্স এর শেষ কালকেই। পোয়েটিক্স শেষ করে দিছি তো কালকেই। আপনি কই ছিলেন? কালকে ক্লাস করেন নাই? না ভাইয়া, কি করছিলেন আপনি? আজকে এই ক্লাসের পর করব। আজকে প্রথম ক্লাস করলেন? না ভাইয়া, আমি প্রিপারেশন ব্যাচ আর হচ্ছে মান্থলি ব্যাচে জয়েন ছিলাম, মানে আমি পুরনো স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ক্লাসটা করে নিন। ক্লাসটা করতে হবে, ক্লাসটা করে নিন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা আজকে তাহলে আপনাদের ছুটি। দেখা হচ্ছে আগামীকাল, হতে পারে সেটি সকালবেলা। এই যে প্যারা নাই আপু, প্যারা আসলে আমাদের নাই, কারো প্যারা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা রাখাও যাবে না। বলছিলাম যে সকালে ক্লাস হলে কি 10টার পরে হবে? ট্রাই করবো 11টায়। 10টা হইলে খুব খুব রিস্ক হয়ে যায়, ঘুম থেকে উঠতে খুব। ভাইয়া কালকে কেমনে সকালে ক্লাস নেবেন? আজকেই ক্লাস শেষ হইতে হইতে 11:30টা পার করে দিচ্ছেন। আপনারও ঘুম হবে না। না, দরকারে ঘুমাবো না, তারপর ক্লাস নেবো আপনাদের। একদম ক্লাস নিয়ে তারপর ঘুমাবো। ক্লাস শেষ করতে হবে। ডেডিকেশন, আমার মতো ডেডিকেশন আপনাদের থাকতে হবে পড়াশোনায়, বুঝছেন? এই যে ক্লাস নেওয়ার ডেডিকেশন, ক্লাস নিতে হবে, তার মানে নিতে হবে। দরকারে ঘুমাবো না, তারপর ক্লাস নেবো। আপনাদের এই ডেডিকেশন থাকলে তো ভালো রেজাল্ট তো এমনিতে হয়ে যাবে। তাহলে আজকে পড়া শেষ করে তারপরে ঘুমাবো। আমাদেরও আছে ভাইয়া, একদিনও ক্লাস মিস করব না। হ্যাঁ, সেহরির সময় নেওয়া যায়, খুব সুন্দর হবে। না ভাইয়া, তখন নেওয়া যায় না, তখন তো টাইম থাকে না, রান্না খাওয়া। হ্যাঁ, সেহরির পরে, সেহরি খাওয়ার পরে ক্লাস হবে, করবেন? না না ভাইয়া, না ভাইয়া, আমাদের পড়া শেষ করে ঘুমাইতেই তো 1টা থেকে বেজে যায়, আবার সেই টাইমে রান্না খাওয়া। আচ্ছা, সকালে ক্লাস হবে 11টা, মোস্ট প্রবাবলি 11টা। আমি জানাই দেবো টাইম, ঠিক আছে? তো আজকে গুড নাইট, ভালো ভাই, থাকবেন। একটা বিষয় জানার ছিল। কি ছিল? জি ভাই, আগে যেভাবে পড়ছি এইভাবে তো পুরোপুরি ভালোভাবে আমি পড়তে পারি নাই। এখন তো দেখা গেছে একদিনে পুরো মানে বোর্ড শর্ট সবগুলা শেষ করতে পারি না, কিভাবে শেষ করব? এই যে ফাঁকিবাজি করছেন আগে, এখন আমি কি করব? পড়তে হবে কষ্ট করে, আর কিছু করার নাই তো। জি ভাইয়া। আপনি একটু ওই যে আমাদের কানিস ফাতেমা, ওনার সাথে যোগাযোগ করবেন, উনি একটু আপনাকে সাজেশন দিবে, শর্ট করে দিবে। জি ভাই। এই কি আপনি দাঁড়াইছেন, ওনাকে দিয়ে দিন তো, ওনার ফেসবুকে নক দিন। ওগুলা দিতে আমার দিন যাচ্ছে ভাইয়া। এখন খালি আপনাদের মতো আমার অবস্থা হয়েছে, এতজন ইনবক্স করতেছে সাজেশনের জন্য, এই জ্বালায় আমি বাঁচতেছি না। আপনি তো এখন ম্যাডাম হয়ে গেছেন, এখন কি আমাদের আর কেউ টাইম দেয়? এখন তো আপনাকেই টাইম দিচ্ছে সবাই, আমাদের শেষ। ওইটাই তো আমি দেখতেছি ভাইয়া। হ্যাঁ, ওইরকমই তো দেখতেছি আমরাও। বাপরে বাপ, আসলে আমরা মেসেজের অ্যান্সার করতে পারতেছি না, প্রচুর মেসেজ করে এত এত স্টুডেন্ট। এখন দেখা গেছে 1 মাস আগে মেসেজ করে রাখছে, ওটা সিনই করা হয়নি এখনো, হয়তো অনেক খারাপ মনে করতেছে। কারণ আমাদের নরমালি মেসেঞ্জার গ্রুপ কমপক্ষে 50টা মেসেঞ্জার গ্রুপ রয়েছে, 50টা মিনিমাম, এটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ রয়েছে। এগুলা কখন দেখবো? ফ্রেন্ড সার্কেল অনেকে মেসেজ করে, ওদের মেসেজ সিনই করা হয় না, এরকম একটা অবস্থা। ভাইয়া ফ্রেন্ডদের ডাইরেক্ট ফোন দিতে বলবেন। কারোর মেসেজ সিন না করলেও আমার মেসেজ করবেন ভাইয়া, নয়তো আমি আনসেন্ড করে দেই। বাপ, আমাকে আনফ্রেন্ড করে দিবেন? মেসেজ আনসেন্ড করে দেই। ভালো ভালো। আর ভাইয়া তো অনেক ভালো, মেসেজ সিন করে দেয়, আমি কত করছি। আমি চেষ্টা করি মেসেজগুলো সিন করার, চেষ্টা করি। ওকে, তাহলে আজকে বিদায়, তারপরে সকালে দেখা হচ্ছে আবার। জি ভাইয়া, টাটা। সুস্থ থাকেন। ওকে, ফেসবুক লাইভে যারা আছেন, টাটা, বাই বাই।